এই মুহূর্তে আমি এসে পড়েছি সমুদ্র সৈকতে, মানে দীঘা সি বিচে। আর ওই যে আমি কি ঠিকঠাক যাচ্ছি? কেমন পাটায়া পাটায়া ফিল আসছে। কোন কোন বাস কটার সময় এখান থেকে ছাড়ে? আর এর মধ্যে এই মুহূর্তে এখন আমার হাতে আছে চিংড়ি, এটা কিন্তু বেঁচে আছে। ওয়েলকাম টু মাই থার্ড ব্লগ অফ দিস চ্যানেল। আজকে আমি যেতে চলেছি দীঘা। হ্যাঁ, সব বাংলাদেশ একই ডেস্টিনেশন দীঘা। এর আগেও আমি আরো দুবার দীঘা গেছি, এটা আমার থার্ড টাইম। বাট এর আগে প্রথমবার যখন দীঘা গেছিলাম তখন একটা হরিবেল আমার সঙ্গে ঘটেছিল। সেকেন্ডবার যখন গেছিলাম তখন আরো ডেঞ্জারাস হরিবেল ঘটেছিল। আর থার্ড টাইম জানি কি হয়, মানে আমার ভাগ্যে দীঘাটা না কেমন একটা ট্র্যাজেডিতে ভরা। যাই হোক, দেখাই যাক। প্রথম দুবার তোমাদের দেখাতে পারিনি, কারণ সেই সময় অত ব্লগ ব্যাপারটা জানতাম না। বাট এবারে তোমাদের দয়া আমি সেটা জানতে পেরেছি, তাই জন্য এইবার আমি তোমাদের সাথেও শেয়ার করবো যে আমার সঙ্গে কী ধরনের ট্র্যাজেডি হয়। আপাতত আমার খুব ঘুম পাচ্ছে, এটাই সব থেকে বড় ট্র্যাজেডি। সে ভোরবেলায় 5:20 বাস আমাদের বাড়ির সামনে দিয়ে বাস যাবে, কিন্তু তাও ঘুম তো ভাই, ঘুম তো ভাই কিছু করার নেই। এখন বাজে প্রায় 2:45, আর আমি এখন ঘুমাতে চাই না, কারণ আমি যদি এখন ঘুমাই তাহলে আমি আর উঠতে পারবো না 5টার সময়। কারণ একবার যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আমার তাহলে তাহলে একবার যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আমি ওই যদি 5টার সময় উঠি, আর একটু ঘুমাই করতে করতে 6টা বেজে যাবে, বাস আমাদের ছেড়ে চলে যাবে। না, ঘুমানো চলবে না, ঘুমানো চলবে না। দেখি আমি ব্যাকপ্যাক করি, তাহলে আমার সেই হিসেবে ঘুমটা কেটে যাবে। এখন প্রায় 5:30 বাজতে যাচ্ছে। 5:20 আমাদের বাস। এই ভোর 5:20 এই জীবনে প্রথম ভোরবেলায় বেরিয়ে আমি যাচ্ছি কোথাও ঘুরতে। দেখা যাক বাস কখন আসে। বলেছে তো 5:30 আসবে, মানে এই 5:20, 5:30 ধরলাম। 5:10 নাকি নৈহাটি ছাড়বে। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের বাস স্ট্যান্ডে, আর যা মনে হচ্ছে এখন অবধি বাস যায়নি এদের দেখে। তো যাক, বাঁচা গেছে বাবা। বাস টাইম দিয়েছিল 5:20, এখন প্রায় 5:25 হয়ে গেছে। এবার জানি না কতক্ষণে আসবে। এই যা বলেছিলাম 5:30 তো বাজবেই। দেখা যাক, 5:30 বেশিও বাজতে পারে। এখন খালি অপেক্ষা আছে এই বাসের, কী করা যাবে। এই হলো আমাদের মণিকাঞ্চন বাস, নৈহাটি টু ওল্ড দীঘা। এই যে আমাদের বাস এসে থামলো, তবে এটা নন এসি, আর এসির ভাড়া অনেকটাই বেশি, তাই অ্যাফোর্ড করতে পারলাম না। সরি বাবা, অনেকেই যাবে যা দেখে মনে হচ্ছে। চলো ফটাফট বাসে উঠে পড়ি। আপাতত বাসটা ফাঁকাই যাচ্ছে, আর আমরা আমাদের রিজার্ভ করা সিটে বসে পড়েছি। ব্যাস, বোঝে না হলেই হবে। ফাইনালি 5:20 বলে 5:26 এসছে। ঠিক আছে, ট্রেনের থেকে তো ভালোই চলে। 6 মিনিট লেট কনসিডার করাই যায়। এবার জাস্ট ঘুমাবো, কারণ সারা রাত ঘুমাইনি, টেনশনে ঘুমাবো। মাঝে বাসটা ভালোই ভিড় ছিল, মানে আনরিজার্ভ করা লোকেরাও মানে লোকাল বাসের মতন উঠে পড়ছিল। এখন আপাতত একটু ফাঁকা হয়েছে। মণিকাঞ্চন বাস মাঝে আমাদের হিসু করতে নামিয়েছে, তবে এই জায়গাটা চেনা চেনা লাগছে না, কে জানে বাবা কোথায় এসে ফেললো। এখন বাজে প্রায় 8টা, মানে 8টাই বলা চলে। 8:04 বাজে। প্রায় 2.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছেছি তমলুকে। নর্মালি দীঘা যাওয়া সব বাসই দাঁড়ায় কোলাঘাটে, আমরা জানি। বাট এবারটা যাই না কেন তমলুকে এসে দাঁড়ালো। নর্মালি এখানে দাঁড়িয়েছে হিসু করানোর জন্য, আর একটু টি ব্রেকের জন্য। 5-7 মিনিটের জন্য ব্রেক দিয়েছে। ইউরিন করার জন্য জায়গা আছে স্পেসিফিকভাবে, বাট এরা যায় না কেন দেয়াল ধারটায় হিসি করতে বেশি পছন্দ করে। বাট সেটা আমি এখন বেশি এক্সপোজ করতে চাই না, নাহলে অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে যেতে পারে আমার এই ভিডিওটা। তো অনেকক্ষণই ঘুরে বেড়াচ্ছি, চাও খেয়েছি, হিসুও করেছি। অলমোস্ট টাইম এগিয়ে এসছে। এবার মনে হয় বাস ছাড়ার টাইম আছে, তো আমি ধীরে ধীরে বাসের দিকে এগিয়ে চলি। তারপরে দেখা হচ্ছে দীঘাতে। কি হয়েছে? এখন বাজে প্রায় 10টা, আর আমরা অলমোস্ট এসেই গেছি। দেখো বাসটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামতম খালি হয়ে গেছে। এবার আমাদেরও লাগেজ নামাচ্ছে, যাতে আমরাও খালি করে দিই।
আমরা এসে পড়েছি ওল্ড দীঘায়। হ্যাঁ, ওটা হলো ওল্ড দীঘা। এবার আমাদের বাসটা এখানেই থামিয়ে দেবে, কারণ বাস এর আগে আর যাবে না। আর যেহেতু আমরা ওল্ড দীঘায় থাকবো না, আমরা থাকবো নিউ দীঘায়, তাই জন্য আমরা বাস থেকে নেমে এখন টোটো বা অটো যাই পাবো সেটা করে আমরা যাব নিউ দীঘা। তো চলো, দেখা হচ্ছে নিউ দীঘাতে। তো যেমন কি ফাইনালি আমরা নেমে পড়েছি ওল্ড দীঘায়। এবার আমরা এখান থেকে যাব নিউ দীঘায় পায়ে টানা রিক্সায় করে। এরা এক একজনের জন্য 20 টাকা করে চার্জ করেছে। আর বারবার বলে যাচ্ছে হোটেল লাগাবো, বাট আমার তো মাথায় অন্য কিছুই আছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন দীঘাতে। আর একটু ছোটোখাটো কথা কাটাকাটি হয়েছিল, টোটোওয়ালা তো বলতো না, রিক্সাওয়ালা। নর্মালি আমরা বাস থেকে নেমেছিলাম, বাস অলমোস্ট 10টা 25-এ নামিয়েছে আমাদের। আর পুরো মনস্টারের মতন টেনেছে, পুরো হেভি ডেঞ্জারভাবে টেনেছিল, ভয় লেগেছিল। যাই হোক, ঠিকঠাক 1 পিসে এসে পৌঁছেছি দীঘাতে। এখন দীঘার টিভিটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওল্ড দীঘাতে নামিয়েছিলাম আমাদের। ওখান থেকে টোটো ধরিনি, একটা রিক্সা ধরেছিলাম। সবাই পেছনে পড়ে থাকে যে আমার কাছে আসেন, আমার কাছে আসেন। তো নর্মালি একটা রিক্সার পেছনে এসে মানে রিক্সার উপরে উঠলাম। পার হেড 20 টাকা করে নিল। ঠিক আছে, কোনো সমস্যা না। বারবার বলছে যে হোটেল দেখিয়ে দেবে। তো কোনো হোটেলের দিকে তো আমরা যেতে চাইনি, কারণ জানি যে সবকটা হোটেলের উপরেই ওদের মোটা টাকার একটা কমিশন থাকে। তো আমরা বলেছি যে তুমি ভাই আমাকে ডাইরেক্ট বিচ সাইডে নিয়ে যাও, বিচ সাইডে নিয়ে চলো, আমরা বিচে বসবো, বসে একটু এদিক ওদিক দেখে তারপরে হোটেল দেখতে বেরোবো। বাট না, সে আমাদের হোটেল দেখিয়ে যাবে। এবার হোটেল তো সে দেখাবেই, না দেখাবো না, সেই নিয়ে আবার চেঁচাবে যে কেন আমাকে হোটেল দেখাতে আপনি দিচ্ছেন না। তো অনেক কাছাকাছি হওয়ার পরে শেষে ঝামেলা করে বলছি, আপনি যদি এরকম করেন তাহলে আপনার যে মজুরি টাকাটা সেটা আপনাকে দেওয়া হবে, যদি এত ক্যাজারা করেন। তো অনেক কিছু করার পরে ও শেষমেশ ছেড়ে ছুড়ে ঘরোয়া দিকে চলে গেল। এখন আমরা আপাতত আছি বিচ সাইডে। এবার আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেবো। রেস্ট নিয়ে তোমরা তো জানো যে আমার সঙ্গে 4 জন এক্সট্রা মেম্বার এসছে। তো আমি 3 জন মেম্বারকে এখানে রেখে দেবো, লাগেজ এখানে রেখে দেবো। দিয়ে আমি আমার ওয়াইফ দুজনে মিলে গিয়ে আমরা হোটেল সার্চ করবো। তারপরে দেখা যাক কেমন কী হোটেল পাই, তারপরে আমরা বলবো যে কত টাকা কী হোটেল পাচ্ছি, কেমন কী ভালো আমরা হোটেল পাচ্ছি। তো দেখতে থাকো। তবে যাই বলো তাই বলো, দীঘার এই মার্কেটটা না পুরো একেবারে বুলবুলিয়ার মতন, মানে কোথা দিয়ে কোথায় যাচ্ছি কিছুই জানতে পারছি না। চলো দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নামটা ঠিক মনে নেই, একটু পরেই আবার তোমায় জানিয়ে একটু পরে বলে দিচ্ছি। জাস্ট র্যান্ডামলি দেখতে এসেছিলাম, কিন্তু হোটেলটা দেখে পছন্দ হয়েছে, ভালো হোটেল, খারাপ না। 700 টাকা নিয়েছে। এর আগে একটা হোটেল দেখেছিলাম 600 টাকা বলছিল, ওটাও ঠিকঠাকই ছিল, বাট এর থেকে অনেকটা ছোটো আর খুবই নোংরা, খুবই বিচ্ছিরি গন্ধ। তো এই হোটেলটা আমার তুলনামূলক অনেকটাই ভালো লাগলো। আর 700 টাকা বলছিল, কমানোর চেষ্টা করলাম, কমালোই না। মানে আমাদের টোটাল বিল হয়েছে 1840 টাকা। আমি বললাম 40 টাকা ডিসকাউন্ট করুন, তাও করুন। 1800 টাকাই না 1840ই নিত। ঠিক আছে, আপাতত থাকবো তো মাত্র 2 দিন, আর কি করা যাবে, তাই দিয়েই কাজ চালাই। হোটেলটা খারাপ না, ভালো বলো। এর সঙ্গে এখানে দেখো জল তো দিচ্ছি, টেবিল রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, আয়না রয়েছে, কেমন একটা যেন বিটকেল দেখতে, আয়নাটা কেমন যেন একটা দেখতে। এদিকে এসি আছে, আই থিঙ্ক 700 টাকার মধ্যে ইনক্লুডিং, আর বলা যায় না ওদিক থেকে অফ করে রাখতে পারে। এদিকে আমরা পেয়ে যাচ্ছি একখানা অ্যাটাচ বাথরুমে কমোড রয়েছে, আর বেসিন, আয়না। এখানে আমরা খোলা জানলা বন্ধ করে আমাদের চান করতে হবে, যা করতে হবে। আর ওখান থেকে ওদিককার জানলা থেকে আমাদের দেখে নেবে। ঠিক আছে, যাই হোক, খারাপ না, ভালো। চলো এবার শিফটিংয়ের কাজটা শুরু হোক। এরা এখানে রুম ক্লিন করবে, চাদর চেঞ্জ করবে, তারপরে আমরা এসে আবার দেখা করছি। সব থেকে দারুণ ব্যাপার, এখানে আবার লিফট আছে, আবার আউটসাইড দেখা যায় নামতে উঠতে, খারাপ না। তো যেমন কি তোমাদের বলেছিলাম, হোটেলের নামটা হলো হিমাদ্রি গেস্ট হাউস। হোটেলটা বাইরে থেকে যেমন দেখতে সুন্দর, তেমন ভেতরটাও সুন্দরই আছে। এই আশেপাশে অনেক হোটেলই আমি দেখছি খুবই সুন্দর দেখতে হোটেলগুলো, বা দামটা অনেকটা সুন্দরই হবে। বাট আমাদের তো অতটা সুন্দর হোটেল নিয়ে দরকার নেই, কারণ আমরা এখানে ঘুরতে এসেছি, আমরা এখানে থাকতে আসিনি। তা যে কোনো একটা হোটেলই হলেই হবে। বাট তা বলে একদম বিচ্ছিরি নোংরা হোটেল নেবো সেটা একদমই না, জাস্ট একটু থাকার মতন উপযুক্ত হলেই হবে। তো তার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেলাম। নর্মালি এটা একটা অফ সিজন টাইম, তাই জন্য এটা আমরা 700 টাকার মধ্যে পেলাম। অন্যান্য টাইমে যদি সিজনে আসতাম তাহলে এইটাই 700 টাকা থেকে 3000 টাকা 4000 টাকা হয়ে যেত। তো রিকমেন্ড করবো, তোমরা যদি অফ সিজনে আসো তাহলেই বেটার। সিজনে আসলে তোমাদেরই পকেট খরচ, কিছু করার নেই। এই আমার পেছনে একটা হোটেল রয়েছে, নাম সিবার্ড। হোটেলটা দেখে যা মনে হলো, স্যালারি যদি আমাদের মান্থলি 1.5 থেকে 2 লাখ টাকা হয়, তবে আই থিঙ্ক এই হোটেলটা আমাদের জন্য উপযুক্ত। খালি হোটেলটার লুক দেখো গাইস, সেই দেখতে হোটেলটা। পাশ দিয়ে বেরিয়ে গেলাম, ভেবেও দেখতে চাই না, কারণ আমরা অতটা অ্যাফোর্ড করতে পারবো না। তোমরা প্রথমে কথা শুনে আই থিঙ্ক বুঝেই গেছো। তবে বেশি দূর না, আমাদের এই সি সাইড থেকে হার্ডলি 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স।
হ্যাঁ, তাও রোদের মধ্যে 5 থেকে 7 মিনিটে আধ ঘন্টা বলে মনে হয়। এই সামনে এই লোকগুলো থেকে একটু সাবধানে থাকবেন, এরা ক্যামেরা নিয়ে দায়ী থাকে, আপনাদের ফটো তুলে দেবে। আপনাদের মিনিমাম 10 থেকে 12খানা ফটো নিতে হবে। আপনি যদি বলেন যে আমি একটা নেবো, দুটো নেবো, তাহলে আপনাকে জাস্ট ইগনোর করে চলে যাবে, আপনার সময়টা নষ্ট হবে। হ্যাঁ, সুন্দর সুন্দর ফটো তুলবে, ভালোভাবে ফটো তুলবে, কিন্তু সময়টা নষ্ট হবে যদি আপনারা না নেন। আর এক একটা ফটো চার্জ এরা প্রায় 25 থেকে 30 টাকা করে করবে। এবার ভাবো 10 টাকা ফটো নেওয়া মানে আমাদের কত টাকা খরচা হবে? 300 টাকা খরচা। আর সেই যে ফটোগুলো, সেই ফটোগুলো একটা টাইমে এসে জ্বলে যায়, ফটোগুলো নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবে ফোনেই ফটো তোলা। এই মুহূর্তে আমরা সি বিচের সামনে আছি। হোটেল তো হলো দেখা, এবার সকাল থেকে মাত্র 2টো বিস্কুট আর 2 মুঠ ছোলা খেয়ে বেঁচেছিলাম, আর মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। তা এগিয়ে পড়েছি হোটেল থেকে কিছুটা এগিয়ে এসেই বিচের ধারে ময়ূরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলটা 60 টাকায় বলছে ফুল মিল, মানে পেট চুক্তি খাবার, যত ইচ্ছা রাইস নেওয়া যাবে, তবে তরকারিটা আই থিঙ্ক যত ইচ্ছা দেবে না। এবার দেখা যাক, বলছে তো, খাওয়ার পরে বুঝতে পারবো। তো দেখা যাক, খেয়ে তারপরে তোমাদের রিভিউটা দেবো যে খাবারটা কেমন, যাতে তোমরাও এই খাবারটা পরে উপভোগ করতে পারো যখন এখানে আসবে। তো যেমন কি এই হলো ভাতের ছিঁড়ি, সামনে আছে আলু ভাজা কুচি কুচি করা, এদিকে কপি আছে, ডাল আছে। ও কোনক্ষণে যেখানে এলাম রিভিউ দেবে বলেছিলাম না? বলে না, কর্মা উইল অলওয়েজ ব্যাক। তো ঠিক ওরকমই হলো। তোমরা তো দেখলেই যে কেমন বাটিতে, কেমন মানে কত ছোট বাটিতে কতটুকু তরকারি দিয়েছিল আর কতটা মতন ভাত দিয়েছে, তোমরা তো সেটা দেখলেই। তো যেমন কি বলবো, আমরা অনেকেই আছি যারা আমাদের ছোটো ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় ঠিক ওইটুকুন সাইজের বাটিতে প্রসাদ দিই, মানে খাবার দিই, আর ওইটুকুটুকু গ্লাসেই আমরা জল দিই। ঠিক ওরকমভাবেই আমাদের জাস্ট লাইক প্রসাদ দেওয়ার মতো আমাদের ভাত আর তরকারি দেওয়া। হ্যাঁ, তবে রিপিট চাইলে তারা দিচ্ছে, বাট তেমনও পোষালো না। চাল শক্ত ছিল, ডালটাও অতটা ভালো খেতে লাগলো না। তার মধ্যে আবার বলছিল যে আনলিমিটেড ভাত হবে, ডাল হবে, একটা লাভা টাইপের একটা তরকারি হবে, একটা ফুলকপি তরকারি হবে, আর আলু ভাজা হবে, চাটনি হবে, পাঁপড় হবে, স্যালাড হবে। তো তোমরা আই থিঙ্ক ভিডিওতে দেখেছো যে ওখানে চাটনি কোথাও ছিল না। চাটনি ওটা দিতেই ভুলে গেছি। আসলে আমি বুঝতে পারলাম না চাটনিটা তো ঝাল ছিল, তা চাটনি না সস দিয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না। বাট তাও ঠিক আছে, চাটনির সঙ্গে পাঁপড় দিয়েছে, দেখলে মাত্র 2খানা ব্যাট পাঁপড়, ওইটুকুন। স্যালাড বলতে খালি একটাই ছোটো পেঁয়াজের টুকরো, ওটা কি হয়তো ওরা স্যালাড হিসেবে ধরেছে, যাই না কি বলতে চাইছে। ঠিক আছে, যাই হোক, আপাতত পেট ভরা খাবার খেয়েছি, সকাল থেকে খালি বেড়েছিলাম, কিছুটা তো খেয়েছি। নেক্সট টাইম এখানে আসবো না, কোনো জায়গায় যাবো। তো সেখানকার রিভিউ দেখবে। আপাতত হোটেল যাচ্ছি, ঘুমাবো। তোমরা জানো রাত্রিবেলা ঘুমাইনি, হোটেলে যাই, ঘুমাই, আবার বিকেলবেলা বেরোবো, বিকেলে দেখা হবে। তবে রাস্তাটা ঠিকই আছে, বাট সামনের এই পার্পল কালারের লাইটটার জন্য না কেমন পাটায়া ফিল আসছে, কে জানে বাবা। সারাদিনে খাটাখাটনি আর আগের দিনে না ঘুমানো ঘুম পূরণ করার জন্য আমরা খেয়ে উঠেই জাস্ট একটু ঘুম দিয়েছিলাম। আর আগের দিনে ঘুমটাই যেটা করে উঠতে পারিনি, সেটা ভুলবশত করে ফেলেছি সেই দুপুরবেলা, আর ঘুম থেকে উঠতে আমাদের হয়ে গেছে রাত্রির। তো সুতরাং আমরা আর বিকেলবেলা কোথাও ঘুরতে পারিনি। আমাদের হাতে মাত্র আর আছে একদিন, এই দিনটা পুরো প্রথম দিক থেকেই আমাদের মাটি হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, বলে তো নাকি যা হয় ভালোর জন্যই হয়, দেখা যাক কী এমন ভালোর জন্য হচ্ছে। আপাতত আমরা এখন সোজা এগিয়ে চলেছি খাবারের উদ্দেশ্যে। মানে খাবারের উদ্দেশ্যে বলতে সবসময় খাই করি না, এটা ভেবো না। খাবারের উদ্দেশ্যে মানে প্রথম সকালবেলা যে খাবারটা আমরা খেলাম, সেই খাবারটা অতটা আমাদের ভালো লাগেনি। তো সুতরাং আমরা আগের বার যখন এসেছিলাম তখন একটা হোটেল থেকে খাবার খেয়েছিলাম। এটা হচ্ছে তোমাদের দীঘার যে নিউ দীঘার যে বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে। তো সেই খাবারটা আমাদের খুব ভালো লেগেছিলো। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, সেই খাবারটার সন্ধানেই, যে আমরা হ্যাঁ এখনও সেই জায়গাটা চিনি কিনা সেটাই দেখতে যাচ্ছি। যদি চিনতে পারি তো আজকে রাত্রে আমরা ওখানেই ডিনারটা করবো। ডিনার বলে তো, হ্যাঁ, আজকের ডিনারটা আমরা ওখানেই করবো। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে রাষ্ট্রীয় যে বাসগুলো তৈরি হয়, সরকারি বাসগুলো, সেইগুলোর ডিটেলস সেগুলো তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করলাম। দেখে নাও যে কোন বাস কটার সময় এখান থেকে ছাড়ে। এখানে তোমরা রেড বাসেরও সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যেহেতু আমি যেখানেই যাই সেখানকার ফুচকা ট্রাই করি, তাই এখানকার ফুচকা আমাকে ট্রাই করতেই হবে, যে করেই হোক না কেন। তবে ফুচকা বললে ভুল হবে, এখানকার স্ট্রিট ফুড, সে ফুচকা হোক চাই ভাজা মাছ। এরপর চলে এলাম সমুদ্রের ধারে, রাতের সমুদ্রকে উপভোগ করতে।
নিউ দীঘায় রাতে সমুদ্র উপভোগ করার জন্য যেই সমুদ্রের পাড়ে আমরা নেমেছি তখনই সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে গেছিলো। তা অনেকক্ষণ ওখানে সময় কাটানোর পরে হঠাৎ করে পরে আবার কারেন্ট এসছে। কিন্তু তার থেকেও বেশি রোমাঞ্চকর বিষয় যে ওখানে কতগুলো স্টারফিশের ছোটো ছোটো বাচ্চা আমরা দেখতে পেয়েছি। প্রচুর স্টারফিশ ছোটো ছোটো বাচ্চা জলে ভেসে ভেসে আসছে। আমার ইচ্ছে ছিল একটা দুটো তুলে বাড়ি নিয়ে আসার, কিন্তু আমার ওয়াইফ বললো যে আগে আমি এরকম করেছিলাম, তো খুব বাজেভাবে তারা মারা গেছিলো। পশু হত্যা যাচ্ছে এগুলো, থাক। তো একটু বুকে পাথর রেখে ওগুলোকে ওখানে রেখে চলে এলাম। এখন আপাতত 9টা বাজে। তো এখন আমরা চাইছি যে রাতের ডিনারটা করে এবার রাত্রি শুয়ে পড়বো, যাতে কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা মোহনার দিকে যেতে পারি। কারণ মোহনায় নাকি ভোরবেলায় গেলেই একমাত্র মোহনাকে ভালো মতন উপভোগ করা যায়। এখন চলো খেয়ে নিকে। তবে যাই বলো তাই বলো, রাত্রের সমুদ্রের দৃশ্য কিন্তু একটু অন্যরকমই লাগে। আর এই সমুদ্র দেখতে দেখতেই আমরা এগিয়ে পড়লাম খাবারের সন্ধানে। এদিকে আছে ট্যালট্যালের ডাল, কিছু ভাজা আর একটা বাঁধাকপি আর চাটনি, এই আর কি। সব কটাই কেমন যেন ট্যালট্যালে। খাওয়া কমপ্লিট। এখন বাজে 9:50, 10:30টায় গেট বন্ধ হয়ে যায়। তার আগেই পৌঁছে যাবো, অসুবিধা হবে না। বেশি দূর না, বাট একটু দূর হাঁটতে হবে। তো 10:30টার মধ্যে পৌঁছাবো আশা করছি। তো যাই হোক, খাবারটা খেলাম, ভালোই লেগেছে। তবে আগের তুলনায় একটু খারাপ, একটু ট্যালট্যাল হয়ে গেছিলো। যা সবজি খেয়েছি সবই ট্যালট্যাল হয়ে গেছিলো। বাট ভাই আনলিমিটেড নিচ্ছি, যা যতবার ডাল বারবার নিচ্ছি, ভাজা বারবার নিচ্ছি, ভাত বারবার নিচ্ছি, অনেকবার নিচ্ছি, পেট ফুলে বোম হয়ে গেছে। বাট খাবারটা ঠিক আছে, চলে যাবে। 50 টাকা করে পার প্লেট নিয়েছিল, খেলাম, খারাপ না। এই বিল্ডিংটা না সুন্দর দেখতে, বাট এর অ্যামাউন্টটাও সুন্দরই হবে। এখানে যে কটা বিল্ডিং আছে সব কটাই খুব সুন্দর দেখতে, তবে অ্যামাউন্টটা খুব সুন্দরই হবে। সুন্দরই অ্যামাউন্ট, একটু বেশি অ্যামাউন্ট। আমরা না কেমন অন্ধকার অন্ধকার রাস্তা চলেছি, আমাকে ঠিক জায়গায় যাচ্ছি জানি না। আমাদের কি রোডে উঠে যাওয়া উচিত? আমরা রোডে উঠে গিয়ে দিকে ঘুরে যাবো, মনে হচ্ছে না ঠিক জায়গায় যাচ্ছি। তুলনামূলক একটু বেশি খাওয়ার পরে পেটের মধ্যে একটু ঝাঁকনা করছে। তা নিয়ে নিচ্ছি একটা কোল্ড ড্রিঙ্কস। আশা করছি এবার একটু ভালো লাগবে। এটা করা দুলছে দুলছে, এরা কি মজা, জীবনে আনন্দই আনন্দ। আর আমরা ঘুষে মেজে বেড়াচ্ছি। আর বেশিক্ষণের না, এখন সোজা গিয়ে বাড়িতে ঘুম দেবো। কালকে ইচ্ছা আছে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মোহনার দিকে যাওয়া। এখন যাই না, ছেলে যদি এখন প্যাঁ 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 শুরু করে তাহলে আমারও জিন্দেগি না ঝুন্ড হয়ে যাচ্ছে। যা করো, বিয়ে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চা পেদা করো না ভাই। বাচ্চা পেদা করলে পুরো জিন্দেগি ঝুন্ড হয়ে যাবে। বিয়ে করলে তো যাবেই, বাচ্চা পেদা করলে আরো বেশি যাবে। मुझे पीने का शौक नहीं, पीता हूँ भुलाने को। सुनसान रास्ता। কটা বাজে? এই দেখা, কটা বাজে? 57। 9:57। 10:30টায় গেট বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, পানিহাটি পৌরসভা কখন হলো? সোদপুরে একটা পানিহাটি পৌরসভা, দীঘা একটা পানিহাটি পৌরসভা। এতে পানিহাটি পৌরসভা থাকলে হাম কনফিউজ হয়ে যাতা হ্যাঁ ভাই। হ্যাঁ, আমার কি সত্যি নেশা উঠে গেছে? কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেশা আমারই হয়। আই কোন রাস্তা, কোথায় যেতে হয়? আমি কি ঠিকঠাক যাচ্ছি না হারাই যাচ্ছি, কে জানে বাবা। বাড়ি গিয়ে দেখা হবে। আমরা অবশেষে হোটেলে চলে এসেছি। আমাদের কি নাম? হিমাদ্রি গেস্ট হাউস। এই হলো আমাদের হোটেল। দেখো কত সুন্দর দেখতে, বাইরে থেকেও সুন্দর দেখতে, ভেতর থেকেও সুন্দর দেখতে। এই একটা সিঁড়ি রয়েছে, এখান থেকে কখনো উঠিনি, চেষ্টাও করিনি। এখানে তো লিফট, তার থেকে বড় কথা এখানে দোলনা আছে। আর সেই দোলনাতেই আমি এখন হিটকাবো। না, কালকে দাদি যেতে হবে। এদিকে রইল হিমাদ্রি গেস্ট হাউসের কিছু নিয়মাবলী, যা তোমাদের সামনে তুলে ধরবো। ফুল সিকিউরিটির সাথে এই হোটেলটা ভালো মতোই সিকিউর। আর তোমরা এখানে যদি বেআইনি কোনো কিছু করো তাহলে ধরাও পড়ে যেতে পারো। তাই এই আপাতত
রুমে এসে গেছি। এবার 10:22, মানে আর 8 মিনিট পরে আসলে রুমে তালা বন্ধ হয়ে যেত, তাহলে হয়তো আমাদের বাইরে শুতে হতো। তাও আর কি আমরা এসে পৌঁছে গেছি। এবার জাস্ট শুয়ে ঘুমিয়ে কালকে ভোরবেলা রাত্রি ওঠার চেষ্টা। কাল দেখা হবে। গুড মর্নিং গাইস, আমরা বেরিয়ে পড়েছি মোহনা, শঙ্করপুর, তাজপুর, উদয়পুরের উদ্দেশ্যে। এবার টোটো করার চেষ্টা এই মুহূর্তে। আগেরবার গেছিলাম 500 টাকা দিয়ে, এখন 1200 টাকা চাইছে। বুঝতে পারছি না, সিজনে 500 টাকা নিয়েছিল, এখন তো সিজনও না, হোটেলের দাম কমে গেছে, কি টোটোর দাম বেড়ে গেছে, কে জানে আবার কী হবে। ঠিক আছে, টোটো খুঁজে টোটোতে উঠে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটার পর অবশেষে আমরা একটা ভ্যান পেলাম, 30 টাকা করে শেয়ারে যাচ্ছে মোহনার উদ্দেশ্যে। তো আমরা সেদিকেই এখন এগিয়ে পড়লাম। আর এই হলো দীঘার জগন্নাথ মন্দির, যা এখনও তৈরি হচ্ছে, আর এটা নাকি উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়াতে। আমার পেছনে একটা দম্পতি বসেছে, ওরা মনে হয় পালিয়ে বিয়ে করেছে, তাই ওরা নিজেদের ভিডিও করতে বারণ করছে। ফাইনালি এসে পৌঁছে গেছি মোহনার ধারে, তবে এটা মোহনার ধার জাস্ট, আসল মোহনা তো আরও এর থেকে 1 কিলোমিটার এগিয়ে। আপাতত মোহনায় এসে পৌঁছে গেছি। এসেই একটা সুন্দর চায়ের টান নিয়ে এলাম, 5 টাকা দাম। অন্য কোনো জায়গায় 5 টাকা পাচ্ছিলাম না, এখানে 5 টাকার ভার পাওয়া যাচ্ছে, করে আনন্দিত আমি। কারণ এত টাকা দিয়ে চা খেতে আমার অতটাই ভালো লাগে না, ছোটোখাটো একটু চাপ হয়ে দিই। যাই হোক, চা খেতে খেতে পাড়ে ঘুরছি, যে মোহনার পাড়, মানে এটা বলতে গেলে মোহনার বলতেই পারো, মোহনার পাড়। পাড়ে যে এইখানে মাছের আড়ত রয়েছে, প্রচণ্ড শুটকি মাছের গন্ধ, গন্ধ আর টিকতে পারছিলাম না, তাই যত তাড়াতাড়ি সম্ভব চা নিয়েই আমরা নিচে নেমে পড়েছি। চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে ইচ্ছা করছিল না, এখন যাচ্ছি এগিয়ে সোজা মোহনার সেই লম্বা যে একটা আছে না এন্ড, কতটা যাই না, খোলা আছে কিনা, সব পার্থক্য থাকে না, কোনো বার ওই জোয়ার আসে বলে জায়গাগুলো বন্ধ হয়ে যায়। এখানে না ভর্তি স্টারফিশ মনে পড়ে আছে, রাত্রিবেলা দেখছিলাম না স্টারফিশ ভেসে ভেসে আসছিল, এখানে সেগুলো সব মনে পড়ে আছে, ভর্তি স্টারফিশ মনে পড়ে আছে। এরা সবার ফিরে যেতে পারিনি জলের টানে। মোহনার এই অপরূপ দৃশ্য, সাথে বিশাল একটা ঝোড়ো হাওয়া, ফুটফুটে সুন্দর হাওয়া, তার সাথে সমুদ্রের আওয়াজ, আর তার সাথে ভেসে আসা বিচ্ছিরি শুটকি মাছের গন্ধ, সবই একটা আলাদাই অ্যাডভেঞ্চার। মোহনা এলাম আর মাছের গন্ধ পেলাম না, সেটা হয়ে গেল মানে সমুদ্রে আসলাম আর জলে টাচ করলাম না, সমান। তা যেটা পাবো সেটাকে তো মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই। অলমোস্ট আমরা এসে পৌঁছে গেছি মোহনা। এই দেখে নাও, বেশিক্ষণ নেই আর, কিছুটা হাঁটলেই আমরা মোহনা ধারে পৌঁছে যাবো একেবারে। এই আমরা এসে পড়লাম মোহনার ধারে। খালি নাম বাহ, আগেবার যখন এসেছিলাম তখন এই জায়গাগুলো পুরো জলে ভর্তি, মানে এতটা অব্দি জল আসছিল। আর আমরা চলে গেছিলাম সেই এন্ডে, যে লম্বা ডাকরা দেখতে পাচ্ছি কতটা। আর এই হলো আসল মোহনা, ওই ওখান থেকে নদীটা আসছে, এদিক দিয়ে গিয়ে 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 মিশছে সমুদ্রের সাথে। তবে এটাকে অনেকে গঙ্গা নদীর মোহনা বলে ভুল করে, তবে না, এটা আসলে চম্পা নদীর মোহনা। ওরে বাবারি, এই হলো দীঘার বিখ্যাত পাথর মার্কা বীচ, যা দিয়ে মানে এই নর্মালি এগুলো দেওয়া রয়েছে পাড়টাকে বাঁচানোর জন্য, যাতে পাড় না ভাঙে। হ্যাঁ, প্রি ওয়েডিং শুটি হচ্ছে। অনেকে এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে যে আমরা ফটো তুলে দেবো, আপনার ফটো তুলে দেবো। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমাদের কেটেছিল এরকম, আমাদের ফটো তুলে দেবো বলেছিল, আর একবারে অনেকগুলো ফটোই তুলে দিয়েছিল, এক একটা ফটোর দাম 30 টাকা। আর আমাদের অতগুলোর মধ্যে মাত্র একটা ফটো তুলে দিয়েছিল, তো এই একটা বলে বলেছিলাম, তো ওরা চাইলে আমাদের একটা দেবে না, বরং 10টা মতন করে দেবে, 10-12টা করে দেবে। তবে একটা দুটো চাইলে তোমাকে এন্টারটেন করবে না, ফটো তুলবে কিন্তু এন্টারটেন করবে না, এদিকে তোমার টাইম করতে হবে। আর নিয়েও না, ফটোগুলো খুব বাজে কোয়ালিটি হয়, এইখান থেকে তোমরা একটু সাবধানে থাকবে। তো চলো ঘুরে নিই মোহনাটাকে ভালো মতো। দড়ি বোতল দিয়ে মাছ ধরছে, মাছ ধরতে গিয়ে ওই নিয়ে যান না, আটকে যায়। মাছ ধরতে যাচ্ছে, ওকেই মাছে ধরে নেবে যদি একবার পা হলকে যায় তাহলে। অন্য রকমের স্টাইল। চলো
লাস্টবার যখন এসেছিলাম তখন জোয়ার চলছিল, মানে এই জায়গাটা জলের তলায় ছিল, আর এখন চলছে ভাটা, তাই এই জায়গাটা আসার সৌভাগ্য পেলাম। এখানে আগেবার যখন এসেছিলাম তখন এই জায়গাটা আসার সৌভাগ্য ছিল না, কারণ এই জায়গাটা দেখাই যাচ্ছিল না। আগে সামনে যে পোলটা আছে পোল দিয়ে এসেছিলাম, তবে তখন জোয়ার ছিল, মানে জল আসা খুব বাড়ছিল, তাই আমি এই জায়গাটা আসার সৌভাগ্য পাইনি। এখন আপাতত ভাটা চলছে, তাই জন্য এই জায়গাটা এসে দাঁড়াতে পেরেছি। তবে অতটা মজা আসছে না, যখন জোয়ার এসেছিল তখনই বেশি মজা ছিল। এখন অতটা বেশি মজা নেই, তেমন একটা জলের ঢেউও নেই, আর তেমন জলে হাওয়াও নেই, তাই জন্য তেমন একটা ঢেউ দিচ্ছে না। আগেবার যখন তখন অনেকটা হাওয়া ছিল আর অনেকটা ঢেউও দিচ্ছিল। বাট ঠিক আছে, সব ধরনের পরিস্থিতি উপভোগ করছি। আগেবার যখন ছিলাম তখনও একটা অন্যরকম পরিস্থিতি ছিল, এবারও একটা অন্যরকম পরিস্থিতি। ওই জন্য বলতে হয় বারবার আসা উচিত, কারণ বারবার পরিস্থিতি পাল্টায়। যে পাথর বোল্ডার রাখা আছে, এটা যেহেতু একটু ভেজা, মানে এতদূর এখানে জল ছিল এতক্ষণ, মানে জাস্ট কিছুক্ষণ হয়েছে কি এখান থেকে জল গেছে, তবে এটা একটু রিস্কি আছে, যেহেতু ভেজা তাই পা স্লিপ খাওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায়। রিটার্ন করছি, কি এবার কোথায় যাওয়া যায়? ওই বাবারে আপাতত মোহনা ট্রিপ আমাদের কমপ্লিট। এখন দেখি কোথায় যাওয়া যেতে পারে। ইচ্ছা আছে শঙ্করপুর যাওয়ার, দেখি বাইরে গিয়ে কোনো রিক্সা বা কিছু পাই কিনা, টোটো পাই কিনা। কারণ নর্মালি টোটো যদি আমরা ভাড়া করতে যাই তাহলে 100 টাকা তো এমনি জাস্ট চাইছে যাওয়ার জন্য, দুজনের জন্য। আমরা রিজার্ভে এলাম, সরি রিজার্ভে না, শেয়ারে এলাম, 30 টাকা করে বললো পার হেড। গাড়ি পাবো। এখন বাজে হয়তো প্রায় 8:30 কি 9টা, আর এখনই সব দোকানপাট বসা শুরু হয়ে গেছে। এই হলো সেই চম্পা নদী, যা মিশছে সমুদ্রের সাথে, মানে বঙ্গোপসাগরের সাথে। আর এই মোহনা শঙ্করপুরের সব থেকে বিখ্যাত বিষয় হচ্ছে হলো এখানকার মাছ, মানে শুটকি মাছ, মাছের দোকান। বাবা, এইসব অক্টোপাস না স্কুইড না অক্টোপাস, আমি প্রথম দেখছি অক্টোপাস নিজের চোখের সামনে। ইকা মাছে, ওরে বাবা, এই কি দাঁত রে ভাই, তো কামড়ালে এদিক ওদিক ঢুকে যাবে। ভাগ্যিস মরে গেছে। একটু হেঁটে যেতেই চোখে পড়বে এই একটা বিশাল মাছের আড়ত, মানে এটা জাস্ট তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়ে ওঠেনি কমপ্লিটভাবে। আর এখানে প্রচুর শুটকি মাছ রয়েছে, দেখো কত শুটকি মাছের চাষ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভর্তি শুটকি মাছের আহার। শুটকি মাছ তো আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবারের মধ্যেই পড়ে শুটকি মাছ। শুটকি মাছ আবার কি, নর্মাল মাছকে রোদে শুকিয়ে একদম ঠিক এরকম তৈরি করবে, এরকমও না, এটা জাস্ট এখনও তৈরি হচ্ছে। তৈরি তো এইখানে রাখা আছে, এইগুলো ঠিক এরকম তৈরি করবে, করার পরে সেটাকে তুমি অনেকদিন অবধি রাখতে পারো। নর্মালি ওটাকে এবার তুমি কেটে ভাজা করে বা সিদ্ধ করে তুমি সেটাকে রান্না করে খাবে, একটা অন্যরকম খাবার, খেতে ভালো লাগে। কিন্তু রান্না করার সময় গন্ধটা খুব বিচ্ছিরি হয়। আবার ঠিকভাবে প্রসেস করে যদি তুমি রান্না করতে পারো তাহলে একটু গন্ধ বেরোবে। অনেকে বলে শুটকি মাছ নাকি বহুত বিচ্ছিরি গন্ধ বেরোয়, হ্যাঁ বিচ্ছিরি গন্ধ বেরোয়, বাট ঠিক মতন প্রসেস করলে অতটা গন্ধটাও তুমি পাবে না। যেমন কি আমরা এই শুটকি মাছের আড়তে রয়েছি, এটাও মোহনার এখানে শুটকি মাছের আড়ত রয়েছে, মাছের আড়তেও ছিলাম, তোমরা দেখেছো। তবে জায়গাটা খুবই আইস্টে, এরকম হবে না তো, এরকম হবে না তো যে বাড়ি যাবো গা হাত পা ধুয়ে চান টান করে যেতে হবে। কারণ বাড়ির তো অনেকে বলে যে আইস্টে জিনিস, পুরো আইস্টে চান টান করে ঘরে ঢোকো, কে জানে, বাড়ি গিয়ে বুঝতে পারবো। যেমন কি তোমরা নিজের চোখেই দেখলে, একটা বিশাল টোটোওয়ালাদের মধ্যে ঝামেলার মধ্যে পড়েছিলাম আমরা। মানে কেমন বলবো, যেমন হ্যাঁ পোলের গোড়ায় কেউ কোনো মাংস ভাত দিল আর সব কুকুরগুলো হাই করবে, ঠিক নিজেদেরকে ওরকম মনে হলো, মানে কুকুর মনে হলো না, বাট সেই মাংস ভাত মনে হলো আমাদের খাওয়ার জন্য। সব টোটোওয়ালা হাইমে করছিল। যাই হোক, সেই ঝামেলার মধ্যে পড়েই আমরা একটা শেয়ার টোটো পেয়েছিলাম। একজনের সঙ্গে পরিচয় হলো, একটা আমাদের ফ্রেন্ড বলবো না, জাস্ট র্যান্ডাম পরিচয় একজনের সঙ্গে হয়েছে। তো তার দৌলতেই আমরা সেই টোটোটা রিজার্ভে পেয়েছিলাম। আর নর্মালি যেখানে আমরা গেছিলাম 30 টাকা দিয়ে, সেখানে আমরা ব্যাক করেছি 20 টাকা দিয়ে। ওই ঝামেলা হচ্ছিলো বলে সেই জন্য আমরাও ঝামেলা করেছি, এবার যাবো না, এবার গেলে 20 টাকা করে যাবো। তো সেইভাবেই আর কি টোটো সেট করেছিলাম। হলো ফিরে এসেছি আপাতত হোটেলে। আমাদের হোটেলে একটা সমস্যা দেখা দিয়েছে, তাই জন্য আমি এখন রিটার্ন করলাম। শঙ্করপুর যদি হয়ে ওঠে তা হোটেল থেকে বেরিয়ে আবার যাওয়া যাবে, দেখা যাক, চলো দেখি হবে। আগে আপাতত হোটেলে গিয়ে দেখি যে কী সমস্যা হয়েছে, হয়তো সমস্যার ব্যাপারে তোমরা জানতে পারবে। আগে যাই তো রে বাবা, এত ভয় পাবো। এই যে প্রথমবার আমরা এই হোটেলে এসেছিলাম, হোটেল প্রান্তিক। এই হোটেলটা একদম বিচ্ছিরি হোটেল, মানে 600 টাকা করে পার ডে হিসেবে নিচ্ছে, কিন্তু ঘরের ভেতরটা এতটাই গন্ধ যেন মনে হয় মিউনিসিপ্যালিটির যে বাথরুমগুলো হয়, টয়লেটগুলো, ঠিক ওরকম গন্ধ বেরোচ্ছে। আর বেডের পাশে না মদের বোতল পড়ে, বিচ্ছিরি নোংরা গন্ধ। তো আমরা এই হোটেলটাকে
ক্রস করে না নেবো না, এগিয়ে গিয়ে আমরা তখন গিয়ে হিমাদ্রি ভিলা নিলাম। হিমাদ্রি ভিলা দামে 100 টাকা বেশি নিয়েছে, ঠিক আছে, তবে এর থেকে অনেকটাই ভালো, অনেকটাই সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা একদমই বিচ্ছিরি, একদম ভালো লাগেনি আমার, আর আমি জানি তোমাদেরও ভালো লাগবে না। তেমন কিছু না, জাস্ট এই এক্সটেনশন কর্ড দিয়ে আমরা ইলেকট্রিক কেটে চালিয়েছিলাম। আর তাতে কি হয়েছিল, এই যে তার ঠার গলে পুরো শেষ। এটা জাস্ট কিনেছি কয়েকদিনই হয়েছে, মানে কয়েকদিন, মানে যেদিনকে আমরা বেরোবো সেদিনকেই কিনেছি, তার আগের দিন কিনেছি। এখন এই অবস্থা, এই অবস্থা, এই জ্বলে গেছিলো বলে এমসিবি পড়ে গেছে, শর্ট হয়ে গিয়ে এমসিবি পড়ে গেছে, যার জন্য সব লাইট মাইট সব অফ হয়ে গেছে। তখন হোটেল থেকে চিল্লামিল্লি, হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো, মানে ফ্যামিলি নিয়ে গেলে যা হয়, বোঝে কম চিল্লায় বেশি। তো যাই হোক, চলে এলাম দৌড়ে দৌড়ে, ঘোরাঘুরি ছেড়ে এসে দেখি এই অবস্থা। এটা এখন ঠিক করব, কাটবো, এখান থেকে কাটবো আর এখান থেকে কাটবো, যেটুকুন ভালো আছে সেটুকুন কাটবো, কেটে জয়েন্ট লাগিয়ে এটা কাজ চালাবো। কারণ এই এতটা দূরে রয়েছে, তবে তাও ডিস্টেন্স, মানে প্লাগ থেকে এতটা দূরে আছে, তাও কি হচ্ছে কি, আমাদের এই যে ইলেকট্রিক কেটেল হোক বা যা আদার্স যা এনেছি, ইলেকট্রিকের যেগুলো এনেছি, সেইগুলো ডিস্টেন্সটা অনেকটাই কম, সেগুলো তারের ডিস্টেন্স অনেকটাই কম, যার জন্য হবে না, আমাকে হাতে নিয়ে দাঁড়াতে হবে। তা ওই জন্য আপাতত এটাকে ঠিক করাটাই বেটার মনে করি আমি। চলো ঠিক করি আপাতত। নরম এই তারগুলো একদম প্যালপ্যাল করছে। দেওয়া রয়েছে এখানে 3 পিন, কিন্তু রয়েছে মাত্র 2 পিন। কতটা ফ্রড বাজে, জাস্ট এতটাই পাতলা, গেজের তার, বেশি লোড নিতে পারবে না। কিন্তু এগুলো তো বেশি লোড নেওয়ার জন্য, এটা দিকে আমি টুইলাইট চালাবো, কি আজব সব একটা পারবার। এখানে এসেই আমাদের এটা সহ্য করতে হচ্ছে। আঙুল দিয়ে টানলাম, তাতেই তার ছিঁড়ে গেল, এতটাই চিপ কোয়ালিটি। 300 টাকা নিয়েছে, 100 টাকা দিলেও মনে বেশি হয়ে যেত। এটাকে আমি এখন জয়েন করবো, করে আপনাদের কাজ চালানোর মতন করতে হবে আমাকে, উপায় নেই, কি করা যাবে। কিনলাম আশা করে, ঘুরতে এসে যদি আমাদের এরকম সহ্য করতে হয়, ঘোড়াটাই মাটি। তাহলে আমাদের এই প্রতি বছরে, মানে প্রতি বছর না, প্রতি ঘোড়ায় আমাদের ট্র্যাজেডি থাকে। এবারে আসা যাওয়াতে কোনো ট্র্যাজেডি তেমন একটা হয়নি, যা এখন যেয়ে উঠতে পারিনি, আসাতে কোনো ট্র্যাজেডি হয়নি, বাট থাকতে গিয়ে এই ট্র্যাজেডিটা হলো। ট্র্যাজেডি আমাদের সঙ্গে হবে, যে যেমনভাবেই ঘুরে না কেন ট্র্যাজেডি হবে। এবার এই দুটো যে আমি জয়েন করলাম, এই দুটোর মধ্যেও শর্ট হতে পারে। তো এবার আমি এইটাকে কি করে আটকাবো, সেটা থেকে বড় প্রশ্ন। বুঝতে পারছি না কিভাবে এটাকে কানেক্ট করা যায়, কারণ এতটাও ভেবে উঠতে পারিনি, যার জন্য সেলোটেপ আনবো। এগুলো তো নর্মালি সেলোটেপ বা ব্ল্যাক টেপ দিয়ে জয়েন করতে হয়, বাট আমি করে আমি যেরকম সিচুয়েশন হবে। তো এই যে শিখে গেলাম সেলোটেপ ব্ল্যাক টেপ লাগবে, আইডিয়া লাগবে না, সেলোটেপ ব্ল্যাক টেপ লাগবে না। আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমি করতে পারবো, ব্যান্ডেড দিয়ে আমি লাগাবো, কাজটা সেই একই হবে, ব্যান্ডেড দিয়ে লাগাবো। ব্যান্ডেড অনেকগুলোই এনেছি, সেলোটেপ ব্ল্যাক টেপেই কাজ করবে। জাস্ট মেডিসিন যে সাইডটা, আমার মেডিসিন সাইডটা আমি খুলে দেবো, ইয়ে তুললাম, এই দেখো এখানে মেডিসিন সাইড, মেডিসিনটা যেটা রয়েছে, মেডিসিনটাকে যদি আমি হালকা করে তুলে দিই, উঠছে না, থাক, দরকার নেই, দরকার নেই, আমি এটাকে টেপের মতন ইউজ করবো। এটা এবার তোমরা কথাটাকে লাইফ হ্যাক বলবে কি বলবে, সেটা তোমরাই বুঝবে। এবার সমস্যা হলেও হতে পারে, তাড়াহুড়ো করছি বলে তারা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমরা। ঠিক আছে, সেটাকে লাগালাম। মানে আমাদের কেটে গেলে ব্যান্ডেড লাগাই, ঠিক তেমনই তার কেটে গেছে, সেখানেও ব্যান্ডেড লাগাবো। ভালো, কিন্তু আইডিয়াটা মানতে হবে, আইডিয়াটা কিন্তু ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। দেখো পুরো একদম সেটে গেল। ব্যান্ডেড যেহেতু প্রচুর আছে, তাই আমি একটা ব্যান্ডেড ইউজ করতেও কোনো সময় আমার তেমন সময় চিন্তা করবো না, কারণ ব্যান্ডেড আমার কাছে অফুরন্ত আছে। যেহেতু আমি মেডিকেলে কাজ করি, তাই আমার ব্যান্ডেডের কোনো কমি নেই, সুতরাং ব্যান্ডেড আমি যতই ইউজ করতে পারি। তো এটার সার্জারি কমপ্লিট হয়েছে, এবার দেখা যাক কি হয়। প্রচন্ড ভয় করছে আমার, আবার পড়ে গেলে এবার কর্তৃপক্ষ কি জবাব দেবো। জাকারি একটু কেমন হচ্ছে, আর চিন্তা করবো না, এসেছিল লাইন এসেছিল, আবার চলে গেল। কেমন ভিতরটা ফিউজ রয়েছে, কি জানি, কিছু বুঝতে পারছি না। এই লাইন তো আছে, মনে হয় আজকে এটা দিয়ে কোনো কাজ হবে না। বিশাল ট্র্যাজেডিকে পার করে
আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রে চান করার জন্য। এবারের দীঘা ট্যুরটা তেমন একটা ভালো হলো না, মানে দীঘা ট্যুরটা তেমন একটা করতে পারলাম না, এটাকে দীঘা ট্যুর বলে না, জাস্ট দীঘা রিল্যাক্সেশন। আমি চাই না কখনো যে কোনো জায়গায় রিল্যাক্সেশন করা, আমার সবসময় ইচ্ছা থাকে যে কোনো জায়গায় গিয়ে সেই জায়গাটাকে এক্সপ্লোর করা। এক্সপ্লোর তো আগেও করা হয়, বাট এবারও কী বলবো, খালি মাত্র মোহনা ঘুরলাম, এটা আমি একদমই চাইনি যে খালি মোহনা ঘোরা। আমি চেয়েছিলাম যাতে আরও আদার্স যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো, কিন্তু এই ফ্যামিলির জন্য কী বলবো, এই সমস্যা ওর ওই সমস্যা, ও ওখানে এটা করতে পারবে না, হেভি বিরক্ত লাগে। শুধু ওয়াইফকে নিয়ে আসলে তাও ঘোরা হয়, এই বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে না একদম ঘোরা হয় না, পুরো ঘোরাটা পুরো মাটি হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, আপাতত যেইটুকুনি ঘুরছি সেইটুকুনি তোমার সঙ্গে শেয়ার করছি। কত আশায় এসেছিলাম এদিক ঘুরবো ওদিক ঘুরবো, ব্লগ করবো, রিলস বানাবো, কোনো কিছুই হয়ে ওঠে না। মনে হয় আস্তে আস্তে ঘরোয়া হতে হবে আর ব্লগ ছাড়তে হবে, কারণ এদের যারা ব্লগ করতে পারবো না, একা যদি যাই ব্লগ করার জন্য, যদি বেরোই আমার ওয়াইফ বলবে আমাকে না নিয়ে গেলে আমি কি করেছি, অনেক কিছুই বলবে। ঠিক আছে, কচুরি কত গো? 20 টাকা কটা হবে? রাতে থাকলো 20 টাকা। ঠিক আছে, 5 টাকা। আর ডিমটা কচুরি একটা পাউরুটি দিয়ে আর পুরোটা দেবে পাউরুটি। এই হলো আমাদের সকালের একটা ছোটোখাটো টিফিন বলা চলে। কচুরি দিয়ে শুরু করছি, বিস্কুট চা খেয়েছি, বাট ভারী খাওয়ার হিসেবে কচুরি দিয়ে শুরু করছি, তারপরে আমরা নামবো বিচে। সত্যি বলতে আমি তোমাদের লুচিটা দেখাতে পারলাম না, মানে আমি আমার জীবনের সব থেকে থার্ড ক্লাস লুচি খেয়েছি। মানে যদি তোমাদের রুমালি লুচি খেতে ইচ্ছা করে তাহলে তোমরা এখানে চলে আসো। তার মধ্যে আবার এক্সট্রা তরকারি চাইলাম তো কত কিছু শুনিয়ে দিল। থাক, তবে জীবনে যা বাজে এক্সপিরিয়েন্স হয় একবারই হয়। তবে চলো সব ভুলে এবার এগিয়ে পড়ি বিচের দিকে। এই মুহূর্তে আমি এসে পড়েছি সমুদ্র সৈকতে, মানে দীঘা সি বিচে। আর এই মুহূর্তে দেখো কত বড় ঢেউ আর কত ক্রাউড এখানে। সিজন না, তবেও কত ক্রাউড, মানে কারণ বাঙালিদের একমাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে দীঘা। তার জন্যই দেখো কত ভিড়। আর এটা দেখে মনে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার পপুলেশন কত বেশি। ঠিক আছে, যাই হোক, এখানে পেছন দিকে প্রচুর পরিমাণে বোট রাইড রয়েছে, ওয়াটার রাইড, সেইগুলো আমি এখন করবো। বলছে পার হেড নাকি 100 টাকা করে, তা এখন দেখি 100 টাকা দেওয়া যেতেই পারে। এখানে এসছি, এত টাকা দিয়ে এসছি, 100 টাকা দিতেই পারি। তো চলো বোট রাইডে। এই হলো বোট রাইডের লাভারিস কাউন্টার, যেখানে আমরা 200 টাকা দিয়ে পার হেড 100 টাকা করে আমরা বোট রাইড করব। রীতিমতো আমরা এখন টিকিট নিয়ে নিয়েছি, যা আমাদের কাছ থেকে নিতে 100 টাকা করে, আবার অনেকের কাছ থেকে 150 টাকা 200 টাকাও চার্জ করছে। এই জাস্ট আমরা জামা কাপড় পরে নিয়েছি, মানে সেফটি ফার্স্ট যেটাকে বলে, প্রোটেকশন নিয়ে নিয়েছি। এবার আমরা উঠবো বোটে, আর বোটটা হবে ঠিক এরকম দেখতে, বাট এইটা না, আসছে ওখান থেকে আসছে, দেখো দৌড়ে ঘোরাঘুরি করছে, ওই বোটটাই আসবে এখানে। চলো ঘুরে আসি। বোট আমাদের বিচ থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে থামিয়েছে, যাতে আমরা এখানে কিছু ফটো ক্লিকিং করতে পারি। হার্ডলি 1 থেকে 2 মিনিট টাইম দেবে। এখানে ভীষণ রোদ, বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। ফাইনালি আমরা রাইড কমপ্লিট করে বিচে চলে এসেছি। এই রাইডটা কম করে 7 থেকে 10 মিনিটের জন্য করা। বাপরে বাপ, এই গরমে ঠাডা পড়া রোদে গা হাত পা মাথা সব জ্বলে গেল। দারুণ মজা হলো, দারুণ মজা হলো চান করে। আর রাইডটা তো মানে কি বলবো, তুলনাই হয় না, সেই লেগেছে। এরপর ঘোড়াও রাইডস করবো, আমরা যেখানে যাই সেখানে একটা ওখানকার যে রাইডসগুলো আছে সেগুলো আমরা করি। এবার ঘোড়াও রাইডস করবো, বাট নর্মালি আমাদের ওয়াটার বাইকের এক্সপিরিয়েন্স নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার দাম 600 টাকা।
বাট ওই 600 টাকা এই মুহূর্তে দেওয়ার মতন আমাদের কাছে নেই, মানে আছে বাট দেবো না। তার জন্য আমরা নর্মালি স্পিড বোটটা নিলাম। স্পিড বোটটা 100 টাকা করে নিল, প্রথমে চাইছে 150 টাকা, তারপরে যখন মানে একটু টাইমেই করবে তখন 100 টাকা, মানে এরকমভাবেই ওরা স্ক্যাম করছে। যাই হোক প্রথমবার করলাম, মজা হলো। কিন্তু প্রথমবারে ভিডিও করতে করতে ফোন সুইচ অফ হয়ে গেছিলো, কারণ ব্যাটারি ছিল না। তারপরে এসে আবার অন্য ফোন দিয়ে, এখন সেই ফোন দিয়ে ভিডিও করছি, আবার অন্য ফোন দিয়ে আমাদেরকে, মানে আমরা গেছিলাম আবার সেকেন্ডবার রাইড নিয়েছি, তখনও ওই 100 টাকা করে গেছি ওই একই জায়গায়। তো অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ কোনো প্যাসেঞ্জার ছিল না সেখানে, মানে প্যাসেঞ্জারই তো বলবো, হ্যাঁ প্যাসেঞ্জারই বলবো, প্যাসেঞ্জার ছিল না, তাই জন্য আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে রোদের মধ্যে। বাট তাও সেকেন্ডটা বেশি মজা হয়েছিল, কারণ আমরা মাত্র 4 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা ছিল, একজন চিলড্রেন ছিল, ওই জন্য ওটাতে বেশি মজা হয়েছিল। এখন লোক সংখ্যা কম আর ঘুরি হচ্ছে অনেক বেশি, পরে আরও 50 করে এক্সট্রা নিয়েছে দুজনে, তো সেই জন্য ঘুরি হচ্ছেও বেশি। মজা তো হলোই। এবার খিদেও পেয়েছে, হোটেলে যাচ্ছি, খাবো দাবো, আবার বেরোবো। তো চলো সঙ্গে থাকো। রুমে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। এবার কালকে রাতে যেখানে গেছিলাম অতটা ভালো লাগেনি, তো সেখানে যাবো না। আগের দিন যেখানে গেছিলাম সেখানেও অতটা ভালো লাগেনি, সেখানেও যাওয়ার কোনো ইচ্ছা নেই। এখন দেখি অন্য একটা জায়গায় ট্রাই করবো কেমন কী খেতে হতে পারে। তো চলো যাওয়া যাক, কারণ ব্যাপারটা হচ্ছে 2 দিন ধরে খেয়ে যাচ্ছি তো, খাওয়ার একদম ভালো লাগছে না। আপনি চাইলে আমি তো বলেছি আপনি হ্যাঁ করবেন তারপর ঠিক আছে, আগে টেস্ট করে খাওয়া। বাবা আর এই হলো এই হোটেলের মেনু, যা কম বেশি যা দেখছি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখা যাক কেমন কি খেতে হয়। আর এই হোটেলটার নাম হলো সি ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা চলো খেয়ে দেখা যাক। যেখানে আমরা নিয়েছি মাছ, ডাল, একটু সোয়াবিনের তরকারি, একটা নর্মাল লাবড়ার তরকারি, যা আমি নর্মালি খাই না। এবার দেখা যাক এসি যখন খেতে হবে। এইবারটা খেয়ে মনে হলো কিছুটা খেলাম। এর আগে 2বার খেয়েছি, একদমই বেকার ছিল। এইবারটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো। আগের যা 2বার খেয়েছি তার থেকে মানে এর কোনো তুলনায় হবে না, এটা অনেকটাই ভালো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আমাদের সি ফুড রেস্টুরেন্ট। এই যে এখানে যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা পড়ছে হলো তোমার এই সি বার্ড যে হোটেলটা তার ঠিক অপোজিটে, এই যে বড় যে প্যাসেজটা, ফাঁকা প্যাসেজ, এরই সাইডে ফার্স্ট যে দোকানটা। ভালোই লেগেছে খেয়ে। আমরা বলে রেখেছি যে কালকেও এখান থেকেই খাবো, আজকে রাত্রেও ঠিক এখান থেকেই খাবো। আমাদের খাওয়াটা এত ভালো লেগেছে, আর আনলিমিটেড ছিল, যত ইচ্ছা চেয়েছি। মানে অনেক, আমি তো প্রায় 4বার ভাত নিয়ে নিয়েছি এতটা। আর তরকারিও যা ছিল তাই মানে এক্সট্রা নেওয়া যেতে পারে, মানে যা চাইবো তাই দেবে। পাঁপড় তো একবার চাইছি 10বার দিচ্ছে, এটা অন্যরকমই ব্যাপার। যাই হোক ওভারঅল ভালো লেগেছে খেয়ে। এখন দেখি কোথায় যাওয়া যায়। এখন হোটেলে যাবো, হোটেলে গিয়ে কিছু ছেলের জন্য কিছু কাজ বাজ আছে সেগুলো করবো। আর যে ফোনটা চার্জে বসিয়েছি সেই ফোনটাকে নেবো, মানে সেই ফোনটাকে পিক আপ করবো, করে সেইটা নিয়ে বেরোবো। এখন জানি না কোথায় যাবো। উদয়পুরের কাছাকাছি আমরা রয়েছি, ইচ্ছা আছে উদয়পুর যাওয়ার। আর যতদূর জানি যে এখন জোয়ার চলছে, সুতরাং বিকেলের দিকে ম্যাক্সিমামই দেখবে তোমার যখন রাতের দিকে আসবে, দিকের দিকে আসবে, জোয়ার সবসময় বেশি থাকে। তো এই সময় আই থিঙ্ক আমার মনে হয় না তালসারি গিয়ে কোনো লাভ আছে, কারণ তালসারিতে এখন যে বিচ, তালসারিটা তো আসলে একটা বিচের উপরেই হাঁটা না, তো ওই চড়া পড়েছে, চড়ার উপরে হাঁটা। তো যদি ওই জোয়ারের সময় যদি সেই চড়াটা ডুবে গিয়ে থাকে তো বেকার, কেন রিস্ক নেবো, বেকার। আর তার থেকে বড় কথা হচ্ছে ওইখানে যাওয়ার জন্য 500 টাকা করে চার্জ নেয়। মানে যদি আমি এই সাইডে যাই, তা উদয়পুর, তালসারি এই সব দিকে যাই তাহলে 500 টাকা নেবে। যদি আমি মোহনা, শঙ্করপুর দিকে যাই তাহলে 500 টাকা নেবে। তো বেকার আমি ওই উদয়পুর দেখার জন্য, যেটা এখান থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই যাওয়া যায়, তো সেই উদয়পুর দেখার জন্য আমি বেকার কেন 500 টাকা দেবো। তো ইচ্ছা আছে আমরা হেঁটে হেঁটেই উদয়পুর দেখে নেবো, দেখে নিয়ে তালসারি তো যাওয়া হবে না, যদি আবার নেক্সট কোই না আসি তো তখন যদি তালসারি যাওয়া যায়, বা কালকে যদি সকাল সকাল বেরিয়ে তালসারি যাওয়া যায়, সেগুলো দেখতে হবে কি, আমি দেখা যাক কী করা যায়। আপাতত আজকের দিনটা তো একটু ঘুরি, দেখি এরপর কোথায় যাওয়া যায়, তোমাদের জানতেই পারবে, সাথে থাকো, জেনে যাবে কোথায় যাবে। এখন বাজে 4:30, আর এদের ইচ্ছা হয়েছে এখন তারা যাবে তালসারি। তালসারি উদয়পুর ঘুরতে টোটোওয়ালা নিচ্ছে 500 টাকা। আর আমি জানি 500 টাকায় আমরা তালসারি উদয়পুর তো যাচ্ছি, বাট কিছুই দেখতে পাবো না, কিছুই না, জানি 500 টাকাটা বরবাদ হলো। তো যেমন কি আমি বলেছিলাম তালসারি চলে এসেছি। এবার এখানে বেশিক্ষণ দেওয়া যাবে না, কারণ এখন বাজে প্রায় 5:30, 6:30 সময় উদয়পুর বন্ধ হয়ে যাবে। তো আই থিঙ্ক আমাদের এখান থেকে 6টার মধ্যে বেরিয়ে গেলে বেস্ট, মানে আধ ঘন্টা কি 20 মিনিট আমরা এখানে কাটাতে পারবো। জায়গাটা অনেকটাই ভালো, অনেকটাই সুন্দর, অনেকটাই বড়। মনে হয় না 20 মিনিটে হয়, মানে মনে হয় না 20 মিনিটে কভার করতে পারবো, তাও চেষ্টা করবো, আশা করি তো হয়ে যাবে, যতটুকু করা যায়। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যাবো উদয়পুর। এখন পার জাস্ট জোরে চালাচ্ছি যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি ওখানে। ফাইনালি এসে পৌঁছে গেছি তালসারিতে, আর এই হলো তালসারি পার। এখান থেকে আমাদের নিচে নামতে হবে।
এদিকে ধারে এসে যা দেখতে পাচ্ছি, নিচে তো নামতে পারবো, কিন্তু নিচে নামলে জলের তলায় আমরা পুরো। তো এখান থেকে ওইটুকুন জাস্ট যাওয়ার জন্য আমাদের এখন 100 টাকা করে ভাড়া দিয়ে এই বোট ভাড়া করে যেতে হবে। পার হেড 100 টাকা, মানে খুবই গায়ে লাগা ব্যাপার। যেখানে আমরা হেঁটে হেঁটে যেতাম অত দূর, সেখানে আমাদের এখন 100 টাকা বোট ভাড়া করে যেতে হবে। তাই উপর থেকে দৃশ্যটা নিই। তাই যেমন কি বলেছিলাম, বিকেলে তোমরা তালসারি আসার চেষ্টা করোই না, যখন সকালবেলা এসো, কারণ বিকেলে জোয়ার চলে, জোয়ারে জল বেশি থাকার জন্য যাওয়া যায় না। যা বলেছিলাম, যেহেতু রাত হয়ে গেছে তার জন্য এখন জোয়ারের সময় চলছে আর জল বেড়ে গেছে, যার জন্য জল অনেকটাই বেশি। বাট চড়া রয়েছে, কিন্তু চড়া অবধি যাওয়ার জন্য এখন আবার নৌকা করেছে। আর নৌকা পার হেড আপ ডাউন 100 টাকা করে চাইছে। আমরা 4 জন মেম্বার, 400 টাকা নেবে। কিন্তু যদি সকালবেলা আসা হয় তাহলে নৌকা ঠৌকা কিছু লাগে না, হেঁটেই চলে যাওয়া যায়। কারণ তখন জোয়ার থাকে না, তখন ভাড়া চলে, যার জন্য জল কম থাকে, চড়া উঠে আসে, যার জন্য আমরা চড়া দিয়ে হেঁটে চলে যাই। বাট যা তোমরা দেখলে, জল এতটাই বেশি যে হেঁটে যাওয়ার মতন কোনো পরিস্থিতিই নেই, তার জন্য আমাদের নৌকা করতেই হবে, কিছু করার নেই। যাদের পয়সা আছে তারা যাচ্ছে, আমাদের নেই, তাই আমরা ফেরত যাচ্ছি। যাই, এবার দেখা যাক কোথায় নিয়ে যাই। আশা করছি উদয়পুর যাবো। যাই, উদয়পুর যাই। যেমন কি এই মুহূর্তে আমি এসে পড়েছি উদয়পুরে, যেটা একদমই ভিজিবল না। নমস্কার বন্ধুগণ, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? উদয়পুর কি দেখবে, এরকমই ভাগ্য আমার। তো যতবার দীঘা এসেছি ততবারই কিছু না কিছু হয়েছে। প্রথমবার এসেছিলাম বন্ধুদের সঙ্গে, এসেছিলাম সব মালখোর বন্ধুরা, কিছুই ঘুরতে পারিনি, সারাদিন মদ খেয়ে ঘরে পড়েছিল, কোথাও ঘুরতেই পারিনি। তারপরে সেকেন্ডবার এসেছিলাম, এত বৃষ্টির মধ্যে কোথাও বেরোতেই পারিনি। থার্ডবার এলাম, ফ্যামিলি নিয়ে এলাম, তাতেও বেরোতে পারলাম না। দীঘা মনে হয় ভাগ্যে নেই। যা আসছি তাই দেখি, আপাতত যাই না কোথায় যেতে হবে, অন্ধকারের মধ্যে কিছুই বুঝতে পারছি না। দেখা যাক কত দূর কি যেতে পারি। দেখো, তোমরা কিছু দেখতে পাচ্ছ এখানে, আমিও দেখতে পাচ্ছি না। তোমরা যেটুকুন দেখতে পাচ্ছ আমি হয়ে গেছি সেইটুকুনি দেখতে পাচ্ছি। তো তার জন্য আমি এখন আর কি ফিরে যাবো। দেখি, কালকে তো লাস্ট আমাদের, কালকে সকালবেলা একবার অ্যাটেম্প নেবো, বুকে পাথর রেখে, বুক থেকে পাথর সরিয়ে কালকে সকালবেলা একবার অ্যাটেম্প নেবো। একাই আসবো, এদের কাউকে নিয়ে আসবো না। এদের কাউকে নিয়ে আসলে আমার হয়ে গেল, বার হয়ে যাবে। তো আমি একাই আসার চেষ্টা করবো। সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠবো, উঠে ডাইরেক্ট এখানে চলে আসবো হেঁটে হেঁটে। কারণ যেখান থেকে যেখানটা আমরা থাকি সেখান থেকে এখানে আসতে হার্ডলি 10 থেকে 15 মিনিট সময় লাগে হেঁটে আসলে। ঠিকই কালকে সকালবেলায় অ্যাটেম্প নেবো। এখন যাই সোজা হোটেলে গিয়ে আর কি চেক খেলিয়ে পড়ে থাকবো। কারণ এই এত অন্ধকারের মধ্যে তো কিছু দেখতে পাবো না। যদি মুড হয় তাহলে একটু বিচে গিয়ে বসবো, ব্যাস ওই আর কি। চলো যাই হোটেল। তো এসে মিত্র ক্যাফে, যেখান থেকে ভাইয়ের খাবার খেয়ে পেট খারাপ হয়েছিল, ওটা খুব ভালো খাবার। বাকি জায়গাগুলো খারাপ, পেট খারাপ করেছে, আর মিত্র ক্যাফে দিয়ে পেট ভালো হয়ে গেছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নিউ দীঘা বিচে। মানে সেই ঘুরে ফিরে একই জায়গায়, হয় না, ঘরকে লর্ড বুদ্ধ হয় নাকি, লর্ডকে বুদ্ধ ঘরকে হয়, ওরকম একটা ব্যাপার। ঘুরে ফিরে আমরা নিউ দীঘার বিচে এসে হাজির হয়েছি। এখানে আমরা টাইম স্পেন্ড করবো, আর কিছুই না। বসবো, একটু ঘোরাঘুরি করবো, তবে চলে যাবো হোটেল। এই বিচে এলাম 2 মিনিটও হয়নি, এখনই ফ্যামিলি বলছে তার নাকি ঠান্ডা লাগছে, শীত করছে, সে হোটেল যাবে। আর কি, এখন যদি আমি এখানে বসি তাদেরকে ছেড়ে, তাহলে আমি হয়ে যাব খারাপ। যাই, বরবাদ হওয়া 500 টাকা শোক বাঙাতে চলে এলাম এখন কোয়ালিটি ওয়ালসে কিছু খাওয়ার জন্য। তবে এইখানে এই জিনিসপত্রের দাম দেখে আমার মাথা ঘুরে গেল। চলে এলাম নর্মাল কিছু পেস্ট্রি খাওয়ার জন্য। শেষমেশ নিলাম একটা পেস্ট্রি, এবার দেখা যাক কেমন খেতে হতে পারে। সত্যি বলতে কোয়ালিটি ওয়ালসে একদম কোয়ালিটি নেই, মানে আজকে পুরো দিনটাই লসে রান করছি। তাই মন ভোলাতে চলে এলাম একটু মার্কেট এক্সপ্লোর করতে। এদিকে আবার লাইভ কাউন্টারে কাবাব রান্না হচ্ছে। পকেটে পয়সার অভাবে এগুলো দেখাটাই পাপ, আগে এগোই। শেষমেশ চলে এলাম বিচের ধারে। এখানে ঘুরতে তো পয়সা লাগে না। অ্যাজ ইউজুয়াল কমপ্লিট ট্যুর না করতে পেরে আমরা এখন এসে পৌঁছেছি নিউ দীঘা, সেই পুরনো সি বিচের মধ্যেই। আপাতত জল অনেকটা উঠে রয়েছে, তার জন্য আমরা এখন নর্মাল রোড দিয়ে হাঁটছি, যাই না কতদূর যাবো, জাস্ট হাঁটছি। এখন এসেছিলাম নর্মালি, বেরিয়েছি, মানে তো কালকে আমরা রিটার্ন করছি, তো তার জন্য বাস বুক করতে গেছিলাম। বাস বুক করেছি কিন্তু অনলাইনে, সব থেকে বড় ব্যাপার। কারণ যেই বাসে আমরা এসেছি সেই বাসের লোককেই ফোন করেছি, করে অনলাইনে বুক করেছি। তবে তফাৎটা হলো কি, যখন আমি আমাদের ওখান থেকে বুক করেছিলাম তখন 250 টাকা করে পার পড়লো, আর এখান থেকে বুক করছি 200 টাকা করে পার পড়লো। কে জানে ভাই, প্রথম থেকে শেষ অবধি
একটা অ্যামাউন্টের একটা ডিসব্যালেন্সিং একটা ব্যাপার আছে, বুঝতে পারছি না কেন হচ্ছে এটা সব কিছুতেই। এই যখন বোট রাইডটা করলাম তখনও ওপরে বলছে 100 টাকা, নিচে গেলাম বলছে 150 টাকা। আবার যখন 150 টাকা শুনে ঘুরে যাচ্ছি তখন বলছে ও দাদা শুনুন 100 টাকা দেবেন, তখন আবার 100 টাকা গেলাম। আবার আমরা যখন দাঁড়িয়েছিলাম দুটো কাপলস এসেছিল, তো তারাও যখন নিতে এসে তখন তাদেরকে কাউন্টার থেকে বলছে 150 টাকা, তারাও ঘুরে যাচ্ছে, তাদেরকে বলছে দাদা শুনুন 100 টাকা দেবো যাবে। মানে এরকমভাবে সব মুরগি করছে যে মানে যদি 150 টাকা মেনে যাও তাহলে তো হয়ে গেল, কোনো অসুবিধা নেই, 50 টাকা গেল তোমার। আর যদি ঘুরে যাও তাহলে 100 টাকা। মানে মুদ্রা কথা এটাই যা বোঝা গেল, তোমাকে ভাই ঘুরে যেতে হবে, যেমন রেট বলবে তোমাকে ঘুরে যেতে হবে। যদি 50 টাকা বলে তাও ঘুরে যাবে, দেখবে 50 টাকাটা 40 টাকা হয়ে যাবে, মানে ছোটোখাটো কমবে। যাই হোক এরকমভাবেই চলছে দীঘার ট্যুরটা আমার, এইভাবেই কেটে গেল। আবার কালকে না পরশুদিন, কালকে তো এখান থেকে রওনা দেবো, পরশুদিন আবার ডিউটি। আবার জানি না নেক্সট আবার কবে আসবো দীঘায়। দীঘা তো বাড়ির পাশে, যে কোনো সময় আসলেই হলো, যখন তখন আসা যায় আবার। আচ্ছা এখানে ফাঁকা দিয়ে সাপ না না এত এত ঝড়ঝামটা সাপ তো থাকবেই না, ক্যাঁকড়া থাকতে পারে, কচাত করে একখানা ক্যাঁকড়া বড় দাঁড় দিয়ে বসে দেখিনি একবার মানে ঠিক ভাই দরকার নেই, যখন তখন যা কিছু হতে পারে। সাইড দিয়ে উঠে উকি মারবে এরকম করে। বয়স হচ্ছে, এসব পাথর মাথর ঢেঙিয়ে মনে হয় আর আসা হবে না, এই যা আসছি এটাই শেষ, এরপরে আর আসবো না। না 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 ক্ষমা করে দাও আমার, আমি ভুল হয়েছে। এই তুই আরে আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বউ, সাধের প্রিয় বউ, আপনার কিছু হলে আমি কই যাব, আমার হাত ধরুন, সাত সাত জিয়েঙ্গে সাত সাত মারেঙ্গা। বহুত কঠিন ইট পাটকেলের মধ্যে দিয়ে যাওয়া। জাম গাছ দেখি না, পা চুলকাচ্ছে, পিঁপড়ে নাকি না মশা? এ সমুদ্রে মশা আছে, আগে কিন্তু মশা কামড় ছিল না। এইগুলো সব কানাইয়ের টুকরো না, রেল লাইনে যেগুলো বেঁচে থাকে হবে পাহাড় কেটে পার করে, না না আগ্নেয়গিরি কেটে পার করে। শেষমেশ রিজনেবল প্রাইসের মধ্যে এই একটা দোকান পেলাম, তাই ভাবলাম আজকে দিনটা রোল চাও খেয়ে শেষ করি। ক্ষমা করবেন, পুরো চাউমিনটা দেখাতে পারলাম না, কারণ আমার খেতে ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি এত ভালো হয়েছে না খেতে, আমি খেতে ব্যস্ত ছিলাম তাই পুরো চাউমিনটা দেখাতে পারিনি। এটাই আমার আজকে রাতের ডিনার। তবে এত বড় পেটে এইটুকুন খাবার তো হয় না, সেখানে একটা এগ রোল অর্ডার দিয়েছি, সেটা খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করবো। জাস্ট অনলি 99। এই কম্বিনেশনটা কি আছে? রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, আমি হঠাৎ চোখ পেলো এই বিগ হোপ পিৎজার উপরে, যেখানে নাকি একটা পিৎজা কিনলে একটা বার্গার ফ্রি বলছে, তাও আবার 99। এই যে এই কম্বো প্যাকেট, এর মধ্যে পিৎজার সঙ্গে বার্গার নিতে পারি, আবার বার্গার ছাড়া। যা দেখছি ভেতরকার ডেকোরেশনটা তো সুন্দর, বাট এমবিয়েন্সটা অতটাও ভালো না। এদিকে আমাদের অর্ডার এসে হাজির, এবার দেখা যাক কেমন খেতে হয়। বাবারের মতন বেরিয়ে আছে, অনেক চিজ লাগে, আমরা আগেবার ডমিনোসে কমপ্লিট নিয়েছিলাম, 99 টাকা পড়েছিল পিৎজা, 104 টাকা নিল, 5 টাকা এক্সট্রা নিয়ে নিল। জিএসটি বলে না কেন আগে। ঠিক আছে, পেট ভরে গেছে, বাড়ি গিয়ে তো কোল্ড ড্রিঙ্কস খাবো না, কোল্ড ড্রিঙ্কস আচ্ছা কোল্ড ড্রিঙ্কস খাবো। কোল্ড ড্রিঙ্কসের দোকান কোথায়? তুমিও মরে যাবো। আচ্ছা কোল্ড ড্রিঙ্কসের দোকান খাবো, তো খেলনা পুতুলের দোকান ওই যে ওখানে, আবার ওই দোকানটা কোয়ালিটি ওয়ালস, কি বিচ্ছিরি খেতে কোয়ালিটি ওয়ালস, কোয়ালিটি তো কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি ওয়ালসে। এটা আরো বাইরে রেখে কোল্ড ড্রিঙ্কসটা, ঝা 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 ঝা। এই তো এই দোকানটা আরতি ফাস্টফুড, এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। ভালো লাগে না, প্রায় 2 বছর পর এসে ঘুরতে আসলাম, কাজ বাজের চাপে। থ্যাংক ইউ। এত ফাস্টফুড খাওয়ার পরে এই জিনিসটাই দরকার ছিল, নাহলে পরের দিন বাসে পেট খারাপ হওয়া, মানে বাসের ঝাঁকুনিটা হাগু পাওয়া তো ভাই নির্ধারিত। এটা খেয়ে নিলাম, আজকে হয়তো বাড়ি গিয়েও হতে পারে, আবার কালকে সকালেও হতে পারে, বাসে আশা করি হবে না।
হাত ধরে গেল লকারে কিভাবে ধরে এবারও হ্যাঁ 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 তাদের তুই কালকে আগে আদর করেছিলাম তোকে আগে দিই হ্যাঁ কিন্তু আদর করেছিলাম ওই ওই চিনে পেয়েছি আমি চিনে পেয়েছি কাজ দিস কেন কাজ দিস কেন কাজ দিস কেন এই ঠান্ডা লেগেছে এই ঠান্ডা লেগেছে মারবো না এটা খেলনা এটা খেলনা মারবো না খাবি কি খাবি তুই যা খাবি সেটা আমি দিতে পারবো না রে মানে ব্যাপারটা তুই অনেকটা খাবি অনেকটা দেওয়ার মতন কিছু নেই ও চুকে দিয়া চুকে কি সিং হচ্ছে বয়স কত হলো এই বয়স কত হলো তোর বয়স কত হলো বল কত বয়স কত বয়স চিজ এই চিজ কথা Hey. 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 Thank you. Hey. Hey. Cari লোক হাল কেমন দিবি ঠিক আছে সাইড সিন না করে এইভাবেও মজা করা যায় তাই তো ছিল পড়েছে 10টা 12 হয়ে গেছে মানে এই যে গরু এই যে খাচ্ছে বিস্কুট কি আচ্ছা ঠিক আছে তাহলে একটা নেই গরু আবার খাবে না কখনো হয় এই আমরা এখন একটা বিস্কুট নিয়ে নিয়েছি এটা খাওয়াবো গরুকে আরে দিয়ে দেখ গরু তো গরু সব খায় বড় জিপ দেবে আমি ভয় পাই বড় জিপ দেবে কেমন খেতে আমাদের মনে রাখলেই হবে পরের বছর যখন আসবো তখন যেন সামনে দেখতে পাই ভাই না আরে আদর খাওয়া মজা পেয়েছি এই গরুটাই কি চটকান চটকেছি বাবারে বাবা হ্যাঁ ওই তুই যখন ওইটা কিনছিলিস খেলনাটা তুই ভিডিওতে দেখবি চটকান চটকেছি গরুটাকে ধরে আমি ভাগ কত গরু ইস কিসে পাড়া দিলাম ইস গু এই পুরো দীঘায় আমি গু ছাড়া আর কিছু পেলাম না পাড়া দেওয়ার জন্য যাই হোক গরুটাকে আদর করে মজা পেয়ে গেছি তবে গরুটা কিন্তু মানে ওই খাঁটালে পড়ে থাকা গরু না হ্যাঁ এটা গরু না এটা ষাঁড় তো এরা তো আর নিশ্চয়ই খাটালে থাকবে না ষাঁড় তো ঘুরে ঘুরে খায় আমি ওই খাঁটালে যেসব গরুগুলো বাঁধা থাকে না তাদের গায়ে হাত দিবি দেখবি একটা খাঁটাল গন্ধ থাকে গোবর ঘুটে ঘুটে টাইপের একটু গন্ধ থাকে এর গায়ে কোনো তেমন গন্ধ নেই তুই হাত দিচ্ছি হাতে কোনো সব গন্ধ নেই কিন্তু এই তো ঘুরে বেড়ায় এদিক ওদিক ঘুরে বেড়ায় আর মানে পরিষ্কার গরু এরা খুব গরু না কারণ ষাঁড় এটা ষাঁড় গরু না ষাঁড় এটা গরু না ষাঁড় হ্যাঁ মামার কাছেও থাকতে পারবে না ঘরেও থাকতে পারবে না রাস্তায় ঘুরবে না খুলে দেন না এক হাতে ক্যামেরা এক হাতে করিস কাইছেন খুলেগা आओ खाओ আজকাল ঘরে যে ভিডিওটা শেষ করতে
সমস্ত হচ্ছে কমপ্লিট করে দাও। পুরো একটু খেয়ে নেই ওরা আবার করবে। হ্যাঁ, ওরা যদি এগুলো খাওয়ার পরে যদি কোনো খায়, পুরো দীঘায় হোটেলের রূপকথা। এখানে আবার একটা নতুন হোটেল হচ্ছে, এই জায়গাটা খুঁড়েছে, রাস্তা খুঁড়েছে, মানে রাস্তা না, মানে জমি খুঁড়েছে। মেঘ বালিকা, এসব বড় বড় হাইফাই হোটেল, বহুত দাম হবে এগুলো হোটেল। এইসব হোটেলে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই। এখন তোমরাই যদি চাও তবে আমি তোমাদের এই হোটেলের রিভিউ দিতে পারি, হোটেলের কিছু সিন দেখাতে পারি। এটা একমাত্র তোমাদের পক্ষে সম্ভব। তোমরা যদি আমার ভিডিওটা ভালো মতন অনেকটা ভালোবাসা দাও, তাহলে একমাত্র এগুলো করতে পারবো আমি। তাছাড়া তোমরা ছাড়া আমরা আর পারবো না। যাই হোক, পুরো দীঘায় প্রচুর হোটেল, ঘর বাড়ি তো নেই বললেই চলে, দেখে মনে হয় খালি হোটেল হোটেল আর হোটেল, আর এক গাদা দোকান চারপাশে। যেহেতু দীঘা হচ্ছে হলো বাঙালিদের একটা, মানে কি বলবো, একটা ঐতিহ্য, না ঐতিহ্য না, কি বলবো, মানে একটা আকর্ষণ, মানে এটা একটা গরিব বাঙালিদের আকর্ষণ। মানে এটা সবাই জীবনে একবার না একবার আসবেই, যারা খুব বড় লোক তারাও আসবে, একবার না একবার আসবে জীবনে। এটা বাঙালিদের একখানা আকর্ষণ, এখানে আসতেই হবে দীঘা। হ্যাঁ, তবে দীঘা ভালো, বাট ভাই যে পুরী যাবে সে দীঘা যাবে না, আবার যে ভাইজাগ যাবে সে আবার পুরী যাবে না। এরকম হয়, হায়ার লেভেলে গেলে লোয়ার লেভেলে যেতে ইচ্ছা করে না। কিন্তু ঠিক আছে, জাস্ট রিল্যাক্সেশনের জন্য তুমি দীঘা আসতেই পারো, কোনো অসুবিধা নেই। হয়ে যায় এই সেই জঙ্গল, এই সেই জঙ্গল যেখানে রাত্রিবেলা রাজ সিনেমার যে পাখিটা ওরকম আওয়াজ হয়। এই কি বজাতে যাচ্ছে নাকি, এত বাস কিসে, নাকি পুরো হোটেল খালি করা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে নাকি, দুই বাস ভরে এখানে পিকনিক করতেছিল, জানে বাবা। চেঁচামেচি বন্ধ হচ্ছে, কে পেরেছে, বাড়তে গিয়ে কয়েকজন পেরেছে। এই আমাদের হোটেলটা এখন চিকমিক চিকমিক করে কেন? এখন তো আমাদের হোটেলটাই চিকমিক চিকমিক করে, বাকি কোনো হোটেল চিকমিক চিকমিক করে না। কি রে ভাই, আমাদের হোটেলটা এখন চিকমিক চিকমিক করে কেন, কে জানে বাবা। চলো, হোটেলতে এসে গেছি, এবার ঘুমিয়ে দুমিয়ে আজকে দিনেই শেষ, প্যাক আপ করে চলে যাবো বায়াকারি। আমাদের হোটেলে আবার এই জিনিসটা খুব ভালো, আউটসাইডে একটা ছোট দোলনা আছে, খেয়ে দিয়ে এসে পাচন করার জন্য দুটো দুলনা, পাচন করার জন্য। হ্যাঁ, কাঁথা কম্বল নিয়েছে, এখানে ঘুম পড়লে হয়তো উপরে উঠতে হবে তো, চলো। করা হয়েছে, বন্ধ করে দেবে না, 7:30 বেজে গেছে। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাও, বাড়ি গিয়ে রাখো, সব প্রপার ভাবে দেখে নিতে হবে কোনো কিছু ফেলে যাচ্ছে কিনা। তার জন্য এখন থেকেই অ্যাটেন্ড নিচ্ছি, এটা না চাপ পড়লে ফেটে যেতে পারে, এটাকে আমি ফেলে রাখি, চাপ পড়লে ফেটে। আর মোবাইল এখানে আছে, দুল কাজের না, দুলের মধ্যে এখানে রাখি, খাবার দাবার পরে যাবে, কারণ কালকে সকালবেলা খাবার দাবারের কোনো পর্ব থাকতে পারে, তাহলে খাবার দাবার পরে যাবো। আর এই চাদর না, চাদর পরে থাকবে, অথবা দেখি একটা বুদ্ধি আছে। এবং যে কোনো জায়গায় ঘুরতে গেলে ব্যাগ গোছানো আমার হেভি এক্সাইটেড থাকে, ব্যাগ গোছানোর একটা আলাদাই মজা। তাই বাড়ি কেউ ব্যাগ গোছায় না, আমার কাছেই দিতে গুছিয়ে গাছিয়ে সব কি লাগবে না সব নিয়ে নেবো। মানে এমন জিনিস নিয়ে নেবো যেটা লাগবে না, পরে এমন জিনিস নিয়ে নেবো যেটা লাগবে। এরকম কখনো কোনো সিচুয়েশন হয়নি যে আমি এটা লাগবে সেটা আনিনি। হ্যাঁ, এরকম সিচুয়েশন আজকে হলো যে এনেছি বাট খারাপ হয়ে গেল, কিছু করার নেই, ওই ভাগ্য, কপাল। এটাকে রাখতে হবে, এটাকে আপাতত এমনভাবে রাখতে হবে যাতে এর ভিতরে কিছু রাখা যায়। তার জন্য তাহলে কি হবে, এটার জায়গাটা বেঁচে গেল, আর এর ভিতরে জায়গা হবে সেটার জায়গাটা বেঁচে গেল। তো চলো গোছাই, তো ভিতরে অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্য, যেমন কি বলেছিলাম। একটু দেরি হয়ে গেল, আসলে ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই ঘুম থেকে উঠতেও ইচ্ছা করছিল না। তার সাথে আবার সকালবেলার হাগু তো দরজায় গোড়ায় বসে থাকে। গুড মর্নিং গাইস, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন, আমি তার জন্য বুঝতে পারিনি ঠান্ডা পড়বে, আর এই যে সবে বেরিয়েছি আর হেভি ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা লাগছে, কিছু বলতে পারছি না মুখ দিয়ে ঠিক মতন। আমরা এখন এগিয়ে চলেছি ঢেউ সাগরের দিকে, বাট একজনের কাছ থেকে জানতে পারলাম যে ঢেউ সাগরের গেট এখনো খুলেনি, খুলতে নাকি বেজে যাবে প্রায় 9:30-10টা, মানে অফিস টাইম।
তাই আমরা প্ল্যান করছি যে আমরা বিচ রাস্তা ধরে হেঁটে হেঁটে ঢেউসাগর যাওয়ার চেষ্টা করবো। কোন বাজে না ঘড়ি পড়িনি কেন করেছে, এখন বাজে 6:39। এখন বাজে 6:49 আর 9টার সময় আমাদের চেক আউট টাইম, 9টার সময় আমাদের হোটেল ছাড়তে হবে। তো সেই হিসেবে ঢেউসাগর গিয়ে ওখান থেকে আমাদের ব্যাক করে আসতে হবে। আমার ভেবেছিলাম যে সকালবেলা তো আমাদের 5:20 গেট খুললে 5:30 বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত ঠান্ডা, ওয়েদার ভালো, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম আর ভেঙেনি। তাই অনেক কষ্টে 6:30 সময় ঘুম থেকে উঠেছি, উঠে এখন হাঁটা লাগিয়েছি। এবার দেখা যাক কত দূর যেতে পারি। বেশি দূরে যাওয়াটা ঠিক হবে না, কারণ আবার টাইমের মধ্যে ফিরে আসতে হবে। 8টা 8:30টার মধ্যে হোটেলে ইন করতে হবে, নাহলে লাগেজ সাহায্য গোছানো আছে, যাওয়াটা একটু চাপ হয়ে যাবে। যদি 9টার বেশি হয়ে যায় তাহলে, যদি 9টার বেশি হয়ে যায় তাহলে যদি পরের দিনে ভাড়া নিয়ে নেয় কী দরকার বাবা। তো যাই হোক 8:30টার আগে তো ঢুকতে হবে। তাই আপাতত জোরে জোরে পা চালাচ্ছি। যেমন বলেছিলাম বিচ সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন এগোবো, যতদূর এগোনো যায় টাইম অনুযায়ী। বাট বেশিক্ষণ তো হারবো না, কিছুক্ষণের জন্যই। এটা কি, এটা বোধহয় লক গেট, এটা বোধহয় লক গেট, বুঝলে? এটা বোধহয় লক গেট, জল ছাড়ে ওদের এখান থেকে নাকি? হ্যাঁ, এটা এক ধরনের লক গেট এটা। হ্যাঁ হ্যাঁ, এটা লক গেট কোনো একটা। এই তোমার সেচের জন্য জল ঢোকায়। ক্রমাগত আমরা বিচ রোড দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি ঢেউসাগরে। আর একটুখানি এগিয়ে গেলেই উদয়পুর সি বিচ পড়ে, বাট অত দূর যাবো না, কারণ হাতে অতটা সময়ও নেই। যদি 5:30 বেরোতাম তাহলে হয়তো ভেবে দেখতাম উদয়পুর যাওয়ার, বাট যেহেতু হাতে সময় নেই তাই ঢেউসাগর অবধি আমরা দেখে আবার ব্যাক করবো। নর্মালি এইগুলো যদি পার্টিশন করে যাওয়া যায় এদিক ওদিক করে, তাহলে শেয়ারে গেলে 30 টাকা 20 টাকা করে এরমভাবে পড়ে। কিন্তু ওই আর কি, বাহ, এখানে ওই চায়নার একটা হাতের মতন বানিয়েছে। এই হাতটা চায়নায় দেখা যায়। এই জায়গাটা সকালে আসলে খুব ভালো হতো। এখানে একটা রাইড আছে, এটা একটা নৌকা ঘর টাইপের বলা যেতে পারে। এটা একটা, আই থিঙ্ক এটা একটা মিউজিয়াম। আর ওই যে সামনে যেটা বানিয়েছে ওটা চায়নায়, তো নিশ্চয়ই দেখেছো তোমরা, চায়না পাহাড়ে মাঝখানে আবার ঝোলার একটা জিনিস আছে, ঝুলবে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা আসবে সমুদ্র, আর ফটোশ্যুট একদম দুর্দান্ত হবে। তবে এটা বন্ধ, যা কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম। 9:30 10টার সময় নেই খোলে, যখন অফিস টাইম তখন খোলে। আগে নর্মালি এমনি খোলা থাকতে দেখতাম। আগেবার যখন এসেছিলাম তখন এত ব্যারিকেড কিছু করেনি, খোলা ছিল। মানে এসে ওখানে তো ভিড় কেন? জাল তুলেছে, ওই যে ওখানেও জাল টানছে, ওখানেও গিয়ে দাঁড়াবো। এখন তো আর সময় নেই কোনো জায়গায় যাওয়ার, এগুলো দেখেই সময় কাটাই আর কি। এরা হচ্ছে যারা মাছ ধরছে, দেখো এটা জেলে দেয় এরা। হ্যাঁ, এটা জেলে দেখো, সবাই একই জামা করে, স্কুলের স্টুডেন্ট নাকি এরা? ও, ঘড়িটা পড়তে ভুলে গেলাম। এখনই আমার টাইমের জ্ঞান থাকা বেশি জরুরি, আর এখনই আমি ঘড়ি পড়তে ভুলে গেলাম। এদিকে এই পার্কটা আগে এরকম ছিল না, আগে খোলামেলা ছিল। আগে আমরা পার্ক দিয়ে উপর দিয়ে হেঁটে নেমে নিচ দিয়ে গিয়ে আমরা এই ফাঁকা জায়গাটা বসে থাকতাম। এখন ঘিরে দিয়েছে। আমি পয়সা কামানোর ধান্দা, আবার কি ধান্দে মে উত্তর গিয়া সব লোক। সামনে জেলেদের হাতে প্রচুর মাছ উঠেছে, আমরা এখন সেটাই দেখার জন্য এগিয়ে চলেছি। এই হচ্ছে সেই বিচ, যখন জল বাড়ে তখন অত অব্দি যাওয়া যায় না, এতটাই লাস্ট থাকে। এবার জাস্ট যাওয়ার উপর ডিপেন্ড করছে কীভাবে যাবো। সমুদ্র সেই হাতে লেগে গেল, কেটে গেল হাতে। ঠিক আছে, একটু এদিকে দিতে হবে। ওরে সাবাস, কত মাছ উঠেছে! মানে জীবনে প্রথম দেখলাম মাছ ওঠা। তবে মাছের থেকে তো সাপ বেশি উঠেছে মনে হচ্ছে। ও দাদা, এই যে এখানে অনেক আছে এই জায়গাটা। ইলিশের বাচ্চা মনে হয়, মনে হচ্ছে ইলিশের বাচ্চা এগুলো, তাই কি? আমি রাইট ও রং বেঁচে আছে না ঢং করছে? মরার নাটক করছে, বেঁচে আছে মরার নাটক করছে। আরে আমার একটা প্যাকেট দে না কেউ, প্রচুর মাছ এখানে আটকে আছে। আমার একটা প্যাকেট চাই। অসংখ্য মাছ ধরেছি। এর মধ্যে এই মুহূর্তে একখানা আমার হাতে আছে চিংড়ি, এটা কিন্তু বেঁচে আছে। প্রচুর মাছ এখানে পেয়েছি আমরা কুড়িয়ে, অনেক মাছ পুষেছি। দেখছি এর মধ্যে স্কুইড আছে, তারা মাছ নেবো না, তারা মাছ বিষাক্ত হয়। আরও অনেক মাছ আছে,
যেগুলো চেষ্টা করছি বার করার, এমনি হচ্ছে এই মাছগুলো তুলছে এখান থেকে, যাতে এইগুলো নিয়ে ওরা বিক্রি করতে পারে। আমি তো বিক্রি করবো না, জাস্ট আমার ইচ্ছা আছে যদি কিছু বেঁচে থাকে তাহলে বাড়ি নিয়ে গিয়ে পুষবো, আর যদি বেঁচে না থাকে তাহলে সেগুলোকে সেদ্ধ করে খেয়ে নেবো। এই দেখো এখানে একটা লম্বা একটা মাছ আছে, আই সাবা, বহুত বড় এটা। তবে দেখে যা বুঝলাম আজকে মনে হয় বেশি মাছ ওঠেনি, আর এইদিকে জেলেরা সব গুটি কাটি বাড়ি চলে যাচ্ছে। দ্যাট ইজ কল মাছুয়ারি কি জিন্দেগি। যেমন কি তোমরা দেখলে এখানে মাছ করাতে করতে অনেকটাই বেশি দেরি হয়ে গেছে, এখন হাতে আর বেশি সময় নেই, তাই এখন আমরা জোরে জোরে হাঁটা লাগিয়েছি হোটেলের দিকে। কারণ এবার আমাদের কোনো রকম রেডি হয়ে চাটা খেয়ে আমাদের বেরোতে হবে, কারণ 9টার পরে আমাদের হোটেল থেকে তাড়িয়ে দেবে, কারণ 9টার সময় চেক আউটের টাইম, আর 11:30 সময় আমাদের বাস, যা আমরা বুক করে নিয়েছি অলরেডি। তো চলো। এই দাঁড়া একটা মাছ পেয়েছি, ইস একটা থুতু। এদিকে এদেরও মাছ ধরা কমপ্লিট, যারা সারা রাত জাল ফেলে এইটুকুন মাছ উঠছে। ভাইরে জেলে ভাইরা, পুরো ড্রেনের জল আসছে এখান দিয়ে, এখানে পা দিয়ে এই যে জাস্ট উঠে গেলাম, আবার এখানে পা দিয়ে এখানে, দেখি আমার লোক আসছে কিনা। চলো এইবার আমরা হাঁটা লাগাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। এতগুলো মাছ ধরে নিয়েছি আমি অলরেডি, জানি না কটা মরেছে কটা বেঁচেছে, যাই হোক পরে দেখা যাবে। কি বলছে? বাস এসে দাঁড়িয়ে রয়েছে। বাসে দাঁড়িয়ে থাকবে, অসুবিধা নেই। কে বলছে বাসে দাঁড়িয়ে থাকবে? ঢুকবে কি আছে, আমাদের তো টাইম আছে এখন, 9টা চেক আউট। তবে যেহেতু আজকে শনিবার, আর এই শনিবার রবিবারের জন্য এই দুটো দিন একটু বেশি ভিড় পড়ে, যার জন্য হোটেলের দামও অন্য দিনের তুলনায় 200-300 টাকা বেড়ে যায়। না অতই সহজ ব্যাপারটা, এখন শনিবার রবিবার পড়ছে, তাই জন্য ওই শনিবার রবিবার পড়ছে বলেই টানা 2 দিন ছুটির জন্য ওই জন্য সব ভিড় বেড়ে গেছে এখন। হ্যাঁ, কালকে সব রাত্রিবেলায় উঠে পড়েছে, ভোরবেলায় পৌঁছে। সেই দেখি পাথর দিয়ে মাছ ধরছে না, নোংরা ধরছে। টুরিস্টরা আজ নোংরা করবে, এছাড়া এদের এখন এদের কাজ বেড়েছে। আচ্ছা আমাদের রুট কোনটা? ওই যে ওই সামনে বাথরুম দেখাচ্ছে ওইটা, ওখান দিয়ে আমাদের ক্রস করতে হবে। প্যাকেট ভরে মাছ নিয়ে যাচ্ছি, কিছু মরা আছে কিছু জ্যান্ত আছে। লোকে এমনভাবে তাকাচ্ছে, মানে এত নজর দিচ্ছে, যারা জানতে হচ্ছে তারাও মরে যাবে, আর যারা মরে গেছে তারা পচে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য আমাদের দীঘার ট্যুর হলো এখানেই শেষ। কেমন কি খরচা হয়েছে, কত কি হয়েছে সব তোমরা জানতে পারবে ভিডিওর শেষে। আপাতত এখন দেখে নিই সব ঠিকঠাক সব নিয়েছি কিনা, সব কিছু ফেলে যাচ্ছি তো না, দেখে নিই আগে সবাই কি করা উচিত। এই দেখো দেখে যেখানে দুটো গাড়া ছিল, খুলতে হয় মেম্বার, খুলতে হয়, মানে কিছু বেরোয়। আর দেখি এই গ্লাসটা না, এই যে মাছ ধরেছিলাম, এই 1 প্যাকেট মাছ মরে গেছে, আর মাত্র একটা চিংড়ি আর একখানা বাটা বোধহয় বেঁচে আছে। এগুলোকে আমরা সমুদ্রে ছেড়ে দেবো, কারণ নিয়ে যেতে মরে যাবে, বেকার প্রাণীকে কষ্ট দিয়ে লাভ নেই। বাকিগুলো তেমনি মরা ছিল, তাই এইভাবে সমুদ্রে ছেড়ে দিয়ে আসবো। আর দেখি আপাতত সবই ঠিক আছে। চলো হলো, যদি এক্সট্রা চার্জ করবে কিনা। 9:05 হয়ে গেছে। এরপর আমরা বিচে কিছুক্ষণ গিয়ে বসবো, একটু খাবো দাবো, তারপরে আমরা 11:30 বাস আছে, ওই একই সেম মনিকাঞ্চন বাস, তাতে করে চলে যাবো। চলো। এখন আপাতত হাতে অনেক সময় আছে, তা এখন চাইছি আমরা একটুখানি সমুদ্রের ধারে গিয়ে একটু ঘুরি। রোদ্দুর দিয়েছে, ভালো হাওয়া হচ্ছে, মানে একটা অপরূপ, একটা মিষ্টি সুন্দর একটা অপরূপ পরিবেশ, সেটাই এখন উপভোগ করতে এসেছি, উপভোগ করবো সমুদ্রে গিয়ে। আর তার সাথে এই যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো ছাড়বো, তাদের জীবন ফিরিয়ে দেবো, তাদের জীবন কেড়ে নেবো না, একদমই উচিত না এগুলো করা। তো চলো এগিয়ে পড়ি সমুদ্রের দিকে। প্লাস্টিকও ফেলে দিচ্ছ? কি মাছগুলো আবার আমাদের এই পায়ের সামনে চলে আসছে, বাঁচাও! যা যা। চিংড়ি এখানে চলে এসছে। কি মা, সব মাছগুলো এখানে চলে এসছে। এই দেখো, এই যে ওর নামে ছাড়া মাছ। এ ভগবান, কি করছে, অনেক মাছ বেঁচে যাচ্ছে, মাছ বেঁচে যাচ্ছে। এ যারা দেখবে না যে আমি মাছ ফেলেছি, না কাটলাম, আবার চাপ করতে ইচ্ছা করছে।
কিন্তু হাতে সময় খুব কম, মোটামুটি 9:32। খেতে খেতে প্রায় 10টাতে বেরিয়ে যাবে। আর আমাদের বাস হচ্ছে 11:30-এ, বলেছে 11:20-25-এর মধ্যে চলে আসছে, তাদের আমাদের পিক আপ করে নিয়ে বেরিয়ে যাবে। চলো খেয়ে নিই। চলো হলো, আজকে শেষবারের জন্য দেখে নিই দীঘার সি বিচটাকে, আবার যাই না কবে আসবো। ঘোরা তো কমপ্লিট, ফটো সেশন হয়ে গেল, যা ঘুরলাম এই ঘুরলাম তোমরা দেখে নিলে। এবার এসে গেছি সেই সেম আমাদের সেই হোটেলে, যেই হোটেলে আমরা প্রথমবার খেয়েছি। এবার এখান থেকেই একটু লাঞ্চ বলা যেতে পারে, লাঞ্চ করেই আমরা চলে যাবো বাসে। বাসের টাইম হচ্ছে 11:30, 11:20 মধ্যে যেতে বলেছে। তো তাড়াতাড়ি খেয়ে, হাতে বেশি সময়ও নেই, অলমোস্ট 10:18 হয়ে গেছে, 10:20 হয়ে গেছে, মানে আমাদের হাতে আর 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমাদের সব কিছু ফাল্টে পুল্টে আমাদের রওনা হতে হয় বাসের জন্য। তো চলো খেয়ে নিই, আপাতত খুব খিদে পেয়ে গেছে। আপাতত নিয়ে নিলাম একটা কাঁচকলার তরকারি, আজকের দিনটা এই কাঁচকলার তরকারি দিয়ে শুরু করলাম। এই যে আমাদের খাওয়া কমপ্লিট, ওই সেম জায়গাতেই খেলাম যেখানে আগের দিন সকালে খেয়েছিলাম। এখন হাঁটা লাগাচ্ছি সোজা হোটেলের দিকে, কারণ লাগেজ মাগেজ ওখানে হোল্ড করে রাখা আছে। আমরা বলেছিলাম যে লাগেজ রেখে আমরা এদিক এদিক ঘুরবো, কারণ 9টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি। এবার 11টা অবধি লাগেজ নিয়ে ঘোরাটা কেমন একটা ব্যথাদায়ক ঘটনা বলা যেতে পারে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি লাগেজ নিতে। লাগেজ নিয়ে আমরা সোজা চলে যাবো বাস দিতে। কিন্তু খেয়েছি এই জাস্ট 1 মিনিট 2 মিনিট হলো হাঁটা লাগিয়েছি, আমার এখন হিজি পাচ্ছে, কারণ হাগাও পাচ্ছে, বুঝতে পারছি না এই অবস্থায় আমি এখন বাস ধরতে যাবো না হাঁক যাবো। যদি হাঁক দিয়ে যাই তাহলে বাস মিস হয়ে যাবে, আর যদি বাস ধরি তাহলে বাসে হাঁকা হয়ে যাবে। বুঝতে পারছি না কী করবো। আমি চেষ্টা করবো, তবে কী করবো সেটা করার পরে বলবো, করার সময় বলবো না, করার পরে বলবো। চলো আপাতত লাগেজটা পিক আপ করি। পেয়েছিল হাগা, বাট এই জঙ্গলের মধ্যে তো আর হাঁকতে পারবো না, তাই আপাতত হিসি করে কাজ চালিয়ে নিলাম। এখন জানি না কতক্ষণ চলতে পারবো। বাসে উঠবো, বাসে ওঠার পরে আবার আমার কী অবস্থা হবে সেটা না হয় বাস থেকে নামার পরেই বলবো। বেরিয়ে পড়েছি এই মুহূর্তে, এবার সোজা বাসের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। মণিকাঞ্চন বাস, যার টাইম 11:30, আর এখনই বাজে অলমোস্ট 11:10, 11:20-25-এর মধ্যে গিয়ে পৌঁছাতে বলেছিল। আশা করি পৌঁছাবো, বেশি দূর না। ঠিক আছে, যাই হোক, তবে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছিল একটা বিশাল মজার বিষয় ঘটবে এখন। সেটা হচ্ছে আমাদের এখন যখন যাচ্ছি, কিন্তু আমাদের হাতে লাগেজ রয়েছে, আর এই লাগেজ দেখে যারা হোটেলওয়ালা তারা এখন আমাদের বলবে আসুন হোটেল লাগবে, বলে আসুন আসুন হোটেল নিন কম দামে হয়ে যাবে, আসুন। মানে এখন আমরা যাচ্ছি আর এরা আমাদের হোটেল গোছাবে এখন, যে আসুন হোটেল নিন। এটা হচ্ছে মজার বিষয়। তো চলো দেখতে থাকো, সিচুয়েশনটা তোমরা বুঝতেই পারবে দেখলে। হ্যাঁ হ্যাঁ, এই আমাকে জিজ্ঞেস করছে রুম ছেড়ে দিলেন নাকি, মানে একটু কনফিউশনে ছিল। যাক, এর মাথায় একটু আইকিউটা ভালো আছে, যে এ অন্তত বুঝে উঠতে পেরেছে আমি রুম ছেড়ে দিলাম। অনেকে তো বুঝতেও পারবে না, বলবে রুম আছে দাও, দেখতে পাবে। চলো সবই শুনতে পারবে। তবে যাই হোক, চলো রেটগুলো বলে দিই তোমাকে। নর্মালি আমরা বাসে এসেছি, যেখানে পুরো বাড়ির সামনে থেকেই বাস ছাড়লো আমাদের মণিকাঞ্চন, ওটা ধরেই আমরা এগোলাম। ঠিক আছে, ওটা ধরেই আমরা এগোলাম। ওই বাস ধরে দাম পড়লো আমাদের 250 টাকা করে পার হেড। তারপরে সেখান থেকে এবার নামলাম, নামার পরে 20 টাকা করে পার হেড দিয়ে আমরা হোটেলে এলাম। তারপরে সেখান থেকে আমরা সোজা হাঁটা লাগালাম হোটেলের দিকে। তবে হোটেল থেকে খাওয়া দাওয়া যদি আমি ধরি, তো একজনের খাওয়া দাওয়া মেলালে হার্ডলি ধরো 500 টাকা আমি ধরলাম, 3 দিনে 500 টাকা। হোটেল ভাড়া গেল আমাদের 700 টাকা করে, প্লাস এক্সট্রা আমাদের 60 টাকা জিএসটি পড়েছে। সরি 60 টাকা 40 টাকা, 40 টাকা জিএসটি পড়েছে, মানে ওই 710 টাকা ধরো এক একজনের। তো না সরি, 40 টাকা যদি হয় তাহলে 740 টাকায় ধরতে হবে একজন। হ্যাঁ, একটা রুম 740 টাকা। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে টোটাল এদিক ওদিক ঘুরলাম। যেমন ধরো তুমি মোহনা গেলে, মোহনায় এখন রিজার্ভে তোমাকে যেতে হবে, রিজার্ভে গেলে তখন দাম বেশি পড়বে, 500 টাকা করে চাইছে। সেখানে আমি যদি এখন শেয়ারে যাই তাহলে এক একজনের 30 টাকা কি 20 টাকা করে নেবে। তো এবার তোমাকে সেই হিসেবে কথা বলতে হবে, অনেক সময় 20 টাকা, অনেক সময় 30 টাকায় কথা বলতে হবে সেরকমভাবে। ঠিক আছে, আমাদের নিচেও 30 টাকা, আমি 30 টাকা ধরেই চলি। তারপরে মোহনা থেকে রিটার্ন করতে গিয়ে আরও 20 টাকা নিল, সেই হিসেবে 20 টাকা করে ধরলাম। তারপরে এদিক ওদিক যদি তুমি ঘুরতে চাও, মানে ধরো শঙ্করপুর গেলে বা হয়তো মুড হলো তো এদিকে তালসারি এইসব গেলে, তুমি যদি এখন রিজার্ভও করো
তাহলে 1000 টাকা তোমার রিজার্ভে যাচ্ছে, এদিক ওদিক দুদিক 1000 টাকা ঘোরাবে। কিছু কিছু মোস্টলি কিছু জায়গা ঘোরাবে, কয়েকটা দুটো বিচ ঘোরাবে আর কয়েকটা একটা দুটো মন্দির ঘোরাবে, তেমন আহামরি কিছু ঘোরাবে না। যাই হোক ঘুরতেই হবে, তবে তোমরা কথা বলে নেবে উদয়পুরের সাথে সাথে ঢেউসাগরটাও দেখিয়ে দেওয়া যায়, অলমোস্ট পাশাপাশি, কিন্তু উদয়পুরের সাথে ঢেউসাগর দেখে নেবে। ঢেউসাগর আলাদা, উদয়পুর আলাদা, তোমরা সেই বিষয়ে কথা বলে নেবে। যাই হোক, তো ঢেউসাগর তোমরা দেখেছো, উদয়পুর তোমরা দেখাতে পারলাম না, পুরো অন্ধকার হয়ে গেছিলো। ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট টাইম যখন আসবো তখন যাবো, সব জায়গাতেই যাবো, ইচ্ছা তো আছে সব জায়গাতেই যাবো, তোমাদের সব জায়গায় দেখার কোনো ইচ্ছা আছে আমাদের। তো এবার রিটার্নে আবার বাস কাটলাম, 200 টাকা পড়লো। মানে যখন এখানে এসেছিলাম তখন 250 পড়েছিল, যখন যাচ্ছি তখন 200 টাকা পড়লো। যাই না, আই থিঙ্ক আমাদের বিটি রোডে নামিয়েছিল, সরি বিটি রোড থেকে তুলেছিল, তাই জন্য 250 টাকা পড়েছে। এবার আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে হাইওয়েতে না হবে, তাই জন্য হয়তো 50 টাকা কম পড়েছে, 200 টাকা পড়েছে। ঠিক আছে, যাই হোক, তবে এইরকমভাবে যদি আমি ঘুরি তাহলে আমার হার্ডলি এক একজনের পার হেড হিসেবে যদি আমি দেখি যে আমি একাও ঘুরতে আসি, তাহলে আমার সব মিলিয়ে ধরো 2 থেকে 2,500 টাকা খরচা দীঘা ঘুরতে। এবার যদি তুমি অনেকের সাথে আসো, লোকজন নিয়ে আসো, তাহলে তো তোমার ডেফিনেটলি তোমার খরচাগুলো ডিভাইডেড হচ্ছে, যে কজন আসবে তার উপরে ডিভাইডেড হচ্ছে। বাট সিঙ্গেল আসলে বেশি না, 2 থেকে 2,500 টাকা খরচা, মানে তুমি 2 থেকে 2,500 টাকার মধ্যে তুমি ইজিলি চলে আসবে দীঘা। এইবার তুমি যদি ভাবো যে ট্রেনে আসবে, কোনো অসুবিধা নেই, দিনের দিন টিকিট করা যায়, তুমি সব সিটি অ্যাভেলেবেল পাবে। তুমি যদি ভাবো ট্রেনে আসবে, জেনারেলে কাটবে, ট্রেনে হার্ডলি 90 টাকা টিকিট পড়বে। ট্রেনে এখান থেকে যাবে হাওড়া, তারপরে হাওড়া থেকে আবার বাস ধরে বা গাড়ি ধরে তুমি আমরা যেতে পারো, যাবে, অসুবিধা নেই। তো তোমাদের যেটা দেখাও ভেবেই বলেছিলাম যে লোকে এখন হোটেল করে চেল্লাবে, কেউই কোনো আওয়াজ করছে না। ঠিক আছে, নেক্সট টাইম দেখিয়ে দেবো, চেল্লায় সবসময় চেল্লায়, বাট আমরা আই থিঙ্ক হয়তো রোডের দিকে যাচ্ছি, ওই জন্য হয়তো লোকে বুঝে গেছে যে আমরা বাড়ি যাচ্ছি, তাই জন্য কেউ চেল্লাচ্ছে না। আমরা যখন উল্টো দিকে বিচের দিকে যাই তাহলে ডেফিনেটলি চেল্লাবে। যাই হোক, আপাতত বাসে উঠি, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। হাঁপিয়ে গেছি খুব। এই আমরা এখন যেখানে আছি এটাকে বলে হচ্ছে অমরাবতী বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের বাস আসবে, তারপরে আমরা এখান থেকে উঠে চলে যাবো শ্যামনগর। আস্তে করে ছেড়ে দে, ওরম নিলে কামড়ি ভেঙে ফেলবে। এই জিনিস খায় বুড়া, মুতে দিল আনন্দ। এটা হচ্ছে ভালোবাসা। এই যে ছাড়বে, ভেঙে দিচ্ছ, আমি দেখালো কি এটা কি? আমাদের হ্যাঁ করে আগে যা সামনেটা যা চাকার করছে। দেখতে দেখতে বাসটা পুরো খালি হয়ে গেল। দীঘা থেকে নৈহাটিগামী এই বাসে প্রচুর আনরিজার্ভ করা লোক ওঠে, মানে টিকিট কেটে যা উঠলো, তবে সিট পাবে না। এখন বাজে প্রায় 5:09 হয়েছে। যখন উঠেছি তখন আই থিঙ্ক 12টা বাজে, মানে 12টা বেজেছিল। প্রায় 5 ঘন্টা এখানে লেগে গেল এত দূর আসতে। এখন আছি আমরা কি শুরু করেছে, যাই হোক এখন আছি আমরা ব্যারাকপুর। ব্যারাকপুর আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছি পুরো বাস খালি হয়ে গেছে। এই বাস যাবে লাস্ট স্টপেজ হচ্ছে নৈহাটি অব্দি, নৈহাটি থেকে বাস নেমে যাবে। তো আমরা নর্মালি নামবো বাসুদেবপুর। আমরা বিটি রোড থেকে ঢুকতাম তাহলে আমাদের বেশি সুবিধা হতো। এখন বাসুদেবপুরে গিয়ে সেখান থেকে আবার টোটো করতে হবে, করে স্টেশন ক্রস করে আমাদের ওপারে আমরা বাড়ি। আপাতত এই জাস্ট ওয়ারলেস মোড় ক্রস করবে, করে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবে। তো চলো বাড়ি এসেই গেলাম, আবার কালকে ডিউটি। চলো।
করে দাও, বাসকে টাটা করে দাও বাবা, টাটা। তুমি টাটা করে দাও, বাসকে টাটা করে দাও। We are back to the home, but that's not yet. আমরা এই মুহূর্তে আছি বাসুদেবপুর হাইওয়েতে। এখন আমরা এখান থেকে টোটো ধরবো, ধরে তারপরে যাব বাড়ি, তারপরে আবার সেই পরের দিন থেকে ঘিসি পিটি লাইফস্টাইল। হ্যাঁ চলো, চলো অনেক ঝাক্কা নাকা। এখানে এই মাছের আড়ত, এই যে মাছের আড়ত, জানতাম না তো, এইটাই আমাদের সামনে করে মাছের আড়ত না? এই সাবাস, আমাদের এখানে এত বড় মাছের আড়ত আছে আমি জানতামই না। সামনে করে থাকি কেন? চোখে তুলে ঢুকে গেছে, চলো টুকটুক করে হাঁটে থাকি। ক্যামেরার দিকে বেশি তাকানো উচিত না, পেছন দিক দিয়ে গাড়ি আস্তে করে পেছন দিয়ে চলে যাবে। সামনে থাকি, সামনে। এখান থেকে আর মাত্র কিছুটা হাঁটা পথ, মানে একটুখানি এগিয়ে গিয়েই অটো ধরে বাড়ি। ফাইনালি অটোতে উঠে গেলাম। পার হেড 15 টাকা করে নিল। যেহেতু আমরা দুজন আছি আর দুজনেই এই পুরো সিটটা বুক করলাম, তার জন্যে একটা সিটের টাকা আমাদের এক্সট্রা দিতে হলো। কারণ নর্মালি তো পেছনের সিটে 3 জন বসে, বাট এই মুহূর্তে আমরা দুজনই বসতে পারবো, আর এক্সট্রা একজন বসতে পারবে না, কারণ আমাদের লাগেজ ঢুকে বসে আছে। ফাইনালি এসে গেছি বাড়ির সামনে। আর টোটো না, আর অটো না, আর বাসও না, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ বাড়ি অবধি। বাড়ি গিয়ে চান ঠান করে ভেটকে পড়বো খাটের পরে। আর পারছি না, হেভি গরম লাগছে, মানে গা পা চ্যাট করছে ঘামে। বালি একেবারে সারা প্যান্টে, সারা জামায় বালি। এখন জাস্ট যাবো, জামা প্যান্ট খুলে একটা সাইডে রেখে দেবো, পরে কাছাকাছি পরে হবে। জাস্ট এখন চান করবো, ভালো ঘষে মেজে চান করবো, করে বিছনায় গিয়ে বাস উঠবো সেই পরের দিন সকালবেলা। চলো, এসে গেছি বাড়ি। এই আমাদের বাড়ি। বাড়ি ফাইনালি এই জাস্ট ঘরে এসে ঢুকলাম। প্রচণ্ড টায়ার্ড, হেভি ঘুম পাচ্ছে, আর হেভি খিদেও পেয়েছে। তো আলটিমেটলি খুব ভালোই মজা হলো না বলবো না, হয়েছে। ট্র্যাজেডি তো হয়েছে, যেমন সববারে হয়, ট্র্যাজেডি তো হয়েছে। যেমন ট্র্যাজেডি, সবথেকে বড় ট্র্যাজেডি হচ্ছে কি, যে এইবারে কোথাও ঘুরতে পারলাম না, এটা সবথেকে বড় ট্র্যাজেডি। তবে নেভার মাইন্ড, কোনো অসুবিধা নেই, কিছু করার নেই, সববার তো সমান যায় না। এবার দেখা যাক নেক্সট বার যখন আমার যাবো তখন কতটা কি ঘুরতে পারি। আপাতত ঘুমাবো, তার আগে একটু খাবো, হেভি খিদে পেয়েছে। এবার একটু ঘুমাবো, কালকে আবার ডিউটি। এখন বাজে প্রায় 6:30, মানে হাতে বেশি সময় নেই। সো গাইস, there is nothing else. আবার পরে দেখা হবে। See you on my next vlog. Bye bye.